আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ আছো অথবা যারা এসএসসি পরীক্ষার্থী সো তাদের জন্য আজকে ভাইয়া তোমাদের হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 1 অর্থাৎ জীবন পার্ট যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং শুরুতেই আমি বলতেছি যে তোমরা যদি আজকের এই পুরো ক্লাসটা করতে পারো তাহলে আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি এই পুরো ক্লাস করার পর জীবন পাঠ থেকে কোনো কিছু তোমার জানা অজানা থাকবে না, অর্থাৎ তুমি সবকিছুই জেনে যাবে। এখানে কোন কোন বিষয়গুলো আছে, কোথা থেকে সৃজনশীল আসার মতো, কোথা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই আসবে, এমসিকিউ অবশ্যই আসবে, সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে থাকবে। অর্থাৎ এক কথায় বলতে পারো আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের এই বায়োলজির যে প্রথম অধ্যায় জীবন পাঠ এটা কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। আর বলেছে যে এই অধ্যায়টা কিন্তু খুব বেশি জটিল অধ্যায় নয়, অত্যন্ত সহজ অধ্যায়। এই অধ্যায়ের যাবতীয় পড়া এর আগেই তোমরা পড়ে আসছো, জাস্ট একটু রিমেইন করে দেওয়ার জন্য তোমাদের এই ক্লাসটা আমি নিচ্ছি। সো এই ক্লাসে আমরা কিন্তু সবকিছু বিস্তারিত ভাবে জানবো। প্রথমেই যেহেতু এটা হচ্ছে বায়োলজির একটা প্রথম অধ্যায়, সো এইখানে প্রথমেই আমাদের জানার বিষয় হচ্ছে আমাদের বায়োলজি যে শব্দটা আছে এটা কোথা থেকে আসলো, বায়োলজির উৎপত্তি, বায়োলজির সৃষ্টি, বায়োলজিতে কার অবদান, এই বিষয়গুলো একটু জানতে হবে। তোমাদের বইয়ে কিন্তু আছে। সো আমি তোমরা শুধু থাকো শেষ পর্যন্ত, এবং আমি চ্যালেঞ্জ করতেছি যে এই ক্লাসটা করার পর জীবন পাঠে কোনো প্রকার প্রশ্ন করে তোমাকে কেউ আটকাইতে পারবে না, কিন্তু তোমাকে একটা মুভির মতো এই ভিডিওটা দেখতে হবে। সো আমরা শুরু করতেছি, ওকে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। আর যদি কোনো মানে কোনো যদি কাজ থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আগে তোমাদের কাজটা সম্পন্ন করে নাও, তারপর ঠান্ডা মাথায় তোমাকে এই ক্লাসটা করতে হবে। চাইলে কানে হেডফোন দিতে পারো যাতে বাইরে থেকে কোনো নয়েজ তোমার মাথার মধ্যে না ঢোকে। অর্থাৎ এই ক্লাসটা করতে হবে এমন একটা টাইমে যখন তুমি ফ্রি থাকো, তোমার মাইন্ড ক্লিয়ার থাকে। এখন মনে হচ্ছে যে একটা মুভি দেখবো নাকি এই ক্লাসটা করব, তাহলে তুমি আগে মুভিটাই দেখো দেন আমার ক্লাসে আসো, ওকে? অর্থাৎ ক্লাসটা তোমাকে করতে হলে ভালোভাবে করতে হবে, অন্যথায় তুমি কিন্তু বুঝতে পারবে না। আর বুঝতে না পারলে আজে বাজে আবার কমেন্টে বলবা, ওকে? তো এখন আমরা দেখো শুরু করতেছি। প্রথমেই এই অধ্যায় থেকে দেখো জীববিজ্ঞান। প্রথমেই জীবন পাঠ অধ্যায়ের প্রথম কথা হচ্ছে যেহেতু বায়োলজির এটা ফার্স্ট চ্যাপ্টার, সো বায়োলজি কথাটা আগে আমাদেরকে ভাঙতে হবে। প্রথমেই হচ্ছে জীববিজ্ঞান কথাটা কোথা থেকে আসলো। আমি যদি এইটা একটু তোমাদের কাছে বিশ্লেষণ করি, জীববিজ্ঞান এটা থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা থাকে, তাই এটা একটু জানতে হবে। সো জীববিজ্ঞান কথাটা দ্বারা কি বোঝায়, কোথা থেকে আসলো। সো জীববিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে কিন্তু বায়োলজি, এটা তোমরা সবাই জানো। বায়োলজি এটা সবাই জানো। এখন কথা হচ্ছে এই বায়োলজি শব্দটা কোথা থেকে আসলো। আচ্ছা, বায়োলজিকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। আমি যদি একটু লিখি, একটা হচ্ছে কিন্তু ভাইয়া বায়োজ, একটার নাম কি বায়োজ, আর একটা হচ্ছে লোগোজ। এই যে দুইটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, বায়োজ এবং লোগোজ, এই দুইটা শব্দ থেকে আমাদের চলে এসেছে কি বায়োলজি। এখন কথা হচ্ছে এই দুইটা কি শব্দ, কোন দেশের শব্দ, বায়োস কি লোগোস কি? অলওয়েজ মনে রাখবা এই দুইটা এসেছে হচ্ছে আমাদের গ্রিক গ্রিক শব্দ। এগুলোকে কি বলা হয়? গ্রিক শব্দ, ওকে? অর্থাৎ এই গ্রিস দেশ থেকে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর উদ্ভব হয়েছিল, সো যার কারণে কিন্তু এগুলো গ্রিক শব্দ থেকে এসেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে বায়োজ অর্থ কি, বায়োজ অর্থ কি, লোগোজ অর্থ কি? অলওয়েজ মনে রাখবা বায়োজ অর্থ হচ্ছে কি জীবন। কি বলেছি? বায়োজ অর্থ হচ্ছে জীবন বা লাইফ, ওকে? আর লোগোজ অর্থ হচ্ছে জ্ঞান। মনে রাখবা লোগোজ অর্থ হচ্ছে কি জ্ঞান, তাহলে বায়োজ অর্থ হচ্ছে জীবন আর লোগোজ অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে এই বায়োজ এবং লোগোজ মিলিত হয়ে আমাদের হয় হচ্ছে জীব বিজ্ঞান বা জীবন সম্পর্কিত জ্ঞান, যাকেই আমরা বলতেছি হচ্ছে জীব বিজ্ঞান। তাহলে এখানে যে কথাটা তোমাদের যে যে বিষয়গুলো থাকবে বিশেষ করে এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জীব বিজ্ঞান শব্দটি কোথা থেকে এসেছে, এর ইংরেজি হচ্ছে বায়োলজি। এই বায়োলজি কথাটা এসেছে দুইটা শব্দের মিশ্রণে, একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে লোগোস। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এই মিলে হচ্ছে বায়োলজি বা জীব বিজ্ঞান। আর এই বায়োস লোগোস উভয়ই হচ্ছে গ্রিক শব্দ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? অবশ্যই ক্লিয়ার। এখন এখন তোমাদেরকে জানতে হবে যে জীব বিজ্ঞানের তাহলে সংজ্ঞাটা কি। বুঝলাম যে জীবন এবং জ্ঞান এই দুইটা সম্মিলিতই হচ্ছে জীব বিজ্ঞান, অর্থাৎ জীবন আর জ্ঞান নিয়ে কথা বলা হবে যে শাখায়, সেটাকে জীব বিজ্ঞান বলে। হ্যাঁ, তোমার সংজ্ঞা ঠিক আছে,
আছে, বাট আমি যে সংজ্ঞাটা লিখেছি এখন তোমাদেরকে সেইটা হালকা করে একটু জানতে হবে। সো আমি এই ক্লাসটা হয়তো অনেক বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে থাকবে। ওকে, ফোনে চার্জ না থাকলে আগে ফোনে চার্জ দিয়ে নেবে, দেন ক্লাসটা করবে। ওকে, সো জীববিজ্ঞান এই সংজ্ঞাটা কে দিয়েছেন, মানে এই জীববিজ্ঞান সংজ্ঞাটা কে দিয়েছেন সেটা না, জীববিজ্ঞান সংজ্ঞাটা আসলে কি লক্ষ্য করো। প্রথমেই এইখানে যেটা বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে জীববিজ্ঞান হলো জীববিজ্ঞানের একটি শাখা। কি হলো এখানে, জীববিজ্ঞান হলো, সরি এখানে জীব হবে না, এখানে জীব হবে না। ওকে, তাহলে দেখো বিজ্ঞান, বিজ্ঞান বলতে কি বোঝায়, তোমাদের যেমন বিজ্ঞানের তিনটা পার্ট আছে তোমাদের ক্লাস 9-10 এ, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি। ঠিক একই ভাবে বিজ্ঞানের তাহলে একটা পার্ট কোনটা, জীববিজ্ঞান একটা, মানে বায়োলজি একটা। তাহলে এই জীববিজ্ঞান হলো কি একটা বিজ্ঞানের একটি শাখা বা পার্ট। সো দেখো জীববিজ্ঞান হলো বিজ্ঞানের একটি শাখা, এবং কথা হচ্ছে এই শাখায় কি করা হয়, দেখো যা জীবের গঠন, অর্থাৎ একটা জীব কিভাবে গঠিত হবে, দেন তাদের কার্য প্রণালী, একটা জীব কি কি কাজগুলো করবে, তাদের কার্য প্রণালী কি কেমন হবে, বৃদ্ধি, উদ্ভব, অর্থাৎ জীব কি বৃদ্ধি পাবে ওই জীবটা, বা জীবের উদ্ভব কোথা থেকে হবে। এরপরে বিবর্তন, বিবর্তন মানে কি, মানে কিন্তু কি উন্নত হওয়া বা পরিবর্তন হওয়া, বিবর্তন মানে কি পরিবর্তন হওয়া। সো বিবর্তন যেমন কোনো এক সময় কোনো এক আগের যুগে কোনো একটা প্রাণী দেখতে কেমন ছিল, বর্তমান যুগে কিন্তু তার সেই চেহারা নেই, অন্য রকম হয়ে গেছে। তো এটাকে বলা হয় কিন্তু বিবর্তন। এরপরে দেখো এবং পরিবেশের সঙ্গে তাদের আন্তঃক্রিয়া, অর্থাৎ পরিবেশের সাথে তারা কে কে মানিয়ে নিতে পারলো না, এই সব বিষয় নিয়ে যেই বিজ্ঞানের শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জীববিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় একটি জীবের গঠন, কি মনে রাখবা, একটি জীবের গঠন, কার্যপ্রণালী, বৃদ্ধি, উদ্ভব, বিবর্তন এবং পরিবেশের সাথে তাদের আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় হচ্ছে জীববিজ্ঞান। তাহলে এটা হচ্ছে কিন্তু জীববিজ্ঞানের সংজ্ঞা। আমরা কিন্তু বইয়ের তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম থেকে শুরু করতেছি, যদিও এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই, বাট তোমাদেরকে তো যেহেতু বেসিক থেকে শুরু করতে হবে, তো আমি সব বিষয় কিন্তু অ্যাড করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখন এটা আমরা তো সংজ্ঞা জানলাম, এখন আমাদেরকে কি জানতে হবে। আচ্ছা, তুমি জানো যে বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান। এখন তোমাকে যদি হঠাৎ করে কেউ প্রশ্ন করে বসে, আচ্ছা তুমি তো বায়োলজিতে বেশ পারো, তো তোমাকে আমি বললাম যে বায়োলজির জনক, এখন তো তুমি তো শেষ, কেননা তুমি বায়োলজি পারো, বায়োলজির 10টা চ্যাপ্টার তোমার মুখস্থ আছে, কিন্তু কথা হচ্ছে বায়োলজির জনককে কে আবিষ্কার করলেন সেটাই তুমি জানো না। তাহলে অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, বায়োলজির জনক হচ্ছে আমাদের এরিস্টটল স্যার। কি বলেছি, এরিস্টটল স্যার কিন্তু হচ্ছে আমাদের বায়োলজির জনক। এরিস্টটল তিনি কি বায়োলজির জনক, এই কথাটা কিন্তু মনে রাখবা। তাহলে তিনি কি একাই জনক, এখন কথা হচ্ছে মানে তার অবদানটা বেশি বিধায় কিন্তু তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। অপরদিকে অন্যান্য আরো বিভিন্ন বিজ্ঞানী আছে। এখন জনক কথাটা একটু পরেই আমি বলতেছি যে কেমন করে তিনি জনক হলেন। যাই হোক, এখন জীববিজ্ঞানের যখন আমরা শাখাগুলো নিয়ে আলোচনা করব, দেখো জীববিজ্ঞান কথা কিন্তু একটা, বিজ্ঞান একটা বোঝাচ্ছে, কিন্তু এই জীববিজ্ঞানের মধ্যে কি আছে, শাখা আছে, শাখা। তো এই জীববিজ্ঞানের মধ্যে বিভিন্ন ধরনের শাখা আছে, বিভিন্ন ধরনের শাখার বিভিন্ন জনক আছে, তাই কিন্তু একক জনক হিসেবে যে বলবো তা কিন্তু নয়। অর্থাৎ জীববিজ্ঞানের যদি 100টা শাখা থাকে 100টাতেই যে এরিস্টটলের ভূমিকা আছে এমনটা কিন্তু না, হয়তো বেশি সংখ্যক শাখায় এরিস্টটল ভূমিকা পালন করেছে, যার জন্য তাকে জনক বলা হয়। এবং তিনি জীববিজ্ঞানের মৌলিক ধারণাগুলো কিন্তু তিনি প্রদান করেন, যার কারণে তাকে জনক বলা হয়। আচ্ছা, এইখানে এইটা তোমাদের মুখস্থ বা মনে রাখতে হবে যে জীববিজ্ঞানের জনক হচ্ছে আমাদের এরিস্টটল স্যার। এরপরে আমি যদি একটু বলি যে এরিস্টটল তাহলে আমাদের কি কি বই লিখেছিলেন, যেহেতু জনক হিসেবে তিনি তো একজন বিজ্ঞানী, তিনি তার নিশ্চয়ই কোনো বই আছে। সো কি কি বই লিখেছিলেন একটু জিনিসগুলো খেয়াল রাখবা, যে তিনি লিখেছিলেন হচ্ছে হিস্টোরি অফ হচ্ছে এনিমেলস, অফ হচ্ছে কি এনিমেলস, এই বইটা কিন্তু আমাদের এরিস্টটল স্যার লিখেছিলেন। শুধু একটি লেখেননি, আরো একটি লিখেছেন, আরো দুইটি লিখেছেন। যেমন কি লিখেছিলেন, জেনারেশন অফ এনিমেলস, কি লিখেছেন, জেনারেশন জেনারেশন অফ এনিমেলস। তারপর তিনি আরো একটি বই লিখেছেন, সেটার নাম হচ্ছে কিন্তু পার্টস, পার্টস অফ এনিমেলস। কি লিখেছেন, পার্টস অফ এনিমেলস। সো এই বইগুলো লেখার কারণে কিন্তু তিনি ফেমাস হয়েছেন, এবং সেজন্যই কিন্তু তাকে কি বলা হয়, জীববিজ্ঞানের
জনক বলা হয়। যদিও এই বিষয়গুলো কিন্তু তোমাদের বইয়ে নাই, কিন্তু তোমাদেরকে জানতে হবে, যেহেতু এরিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক, তো তিনি কিন্তু এই বইগুলো লিখেছিলেন এবং এই বইগুলোতে তিনি তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন গল্প, জীববিজ্ঞানের সাথে রিলেটেড গল্পগুলো, সেগুলো বর্ণনা করেছেন। আচ্ছা, এগুলো হচ্ছে ছিল জাস্ট এরিস্টটল সম্পর্কে ধারণা, তিনি যেহেতু জীববিজ্ঞানের জনক। এখন আরো কিন্তু জনক আছে জীববিজ্ঞানের, মানে জনক বলবো না, আরো কিন্তু বিশেষ ভূমিকা পালনকারী কোনো ব্যক্তিবর্গ ছিলেন। যেমন আমি যদি একটু বলি, গ্রেগর জোহান মেন্ডেল, তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু গ্রেগর মেন্ডেল তিনি কিন্তু জীববিজ্ঞানের একটা শাখায় তিনি জনক। কোন শাখায়? তোমরা কিন্তু সবাই জানো, জিন তত্ত্ব বলে একটা শাখা আছে, সো সেই জিন তত্ত্বর কিন্তু তিনি জনক। তাহলে জীববিজ্ঞানের বিভিন্ন শাখার আলাদা আলাদা জনক আছে, তবে এরিস্টটল হচ্ছে আসল জনক। তিনি বিভিন্ন বিষয় নিয়ে জীববিজ্ঞানের গবেষণা করেছিলেন। তো আরো যেমন বিজ্ঞানী আছে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেমন আমি যদি বলি, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুকের সাথে তোমরা সবাই পরিচিত। দেন চার্লস ডারউইন, তারাও কিন্তু জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো এই হচ্ছে একটা মোটামুটি টাইপের একটা বেসিক কথা। তো এখন আমরা কি করব, আরো যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু জানবো। আচ্ছা, এখন তোমাদেরকে জানতে হবে জীববিজ্ঞানের শাখাগুলো কি কি। জীববিজ্ঞানের শাখা সম্বন্ধে তোমাদেরকে হালকা করে একটু জানতে হবে। জীববিজ্ঞানের শাখা, এখন কথা হচ্ছে জীববিজ্ঞানের যতগুলো শাখা আছে সেগুলো এখন আমরা দেখে নেব। তো তোমাদের জন্য আমি কিন্তু এই পাশে অলরেডি লিখে রেখেছি জীববিজ্ঞানের শাখাগুলো। ওকে, এখন কথা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে এগুলো হচ্ছে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিচ্ছি, তোমরা যদি জীব কথাটা তোমরা কি বোঝো জীব কথাটা দ্বারা? সো তোমরা জানো জীব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। কি বলেছি? প্রাণী এবং উদ্ভিদ। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই আসতেছে, যেহেতু জীব হচ্ছে আমাদের দুই প্রকার, প্রাণী এবং উদ্ভিদ, তার মানে জীববিজ্ঞানের শ্রেণী বিভেদ হবে বা জীববিজ্ঞানের শাখা হবে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রাণী শাখা, একটা উদ্ভিদ শাখা। তোমাদের মনে এটা আসতেছে, আমার মনেও এটা আসতেছে। কিন্তু কথা হচ্ছে আমাদের এই পৃথিবীতে সবই প্রাণী, সবই উদ্ভিদ। মানে উদ্ভিদ এবং, তোমরা বলতেছো যে উদ্ভিদ এবং প্রাণী ছাড়া আর কিছু নেই, তার কারণে আমরা দুইটা দ্বারাই ভাগ করতে পারি। কিন্তু কথা হচ্ছে এমন কিছু বস্তু আছে যেগুলো প্রাণীও নয়, উদ্ভিদও নয়। এখন তাহলে সেগুলোকে কোন শাখায় রাখবা? সেগুলোকে কি শাখায় রাখা তো বুদ্ধি নাই। যেমন আমি যদি বলি, যেমন কি বলবো, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া এমন এক প্রজাতির কি প্রাণী। সো এটা কিন্তু প্রাণীও নয়, উদ্ভিদও নয়। ব্যাকটেরিয়া, দেন হচ্ছে ভাইরাস, ওকে, এগুলা কি প্রাণীও নয়, উদ্ভিদও নয়। সো এগুলাকে তুমি কোথায় রাখবা, কোন শাখায়? সুতরাং প্রথম অবস্থায় জীববিজ্ঞানের ক্ষেত্রে এই দুইটা ভাগে ভাগ করলেও বর্তমান যুগে যেহেতু বিজ্ঞানীরা অতীব তারা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করছেন এবং তারা বিশদ আলোচনা করতেছেন, যার মাধ্যমে কিন্তু তারা অত্যন্ত পরিবর্তন এনেছেন। ওকে, সো তারা বিভিন্ন বিষয় চিন্তা করে কিন্তু এই বিষয়গুলো করেন। এখন তারা এই জীববিজ্ঞানকে এই দুই ভাগে ভাগ না করে তারা কি করেছেন, দেখো, দুই ভাগেই ভাগ করেছেন। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর একটা হচ্ছে কিন্তু দেখো এই পাশে আমি লিখিনি, আর একটা হচ্ছে কিন্তু আমাদের ফলিত জীববিজ্ঞান। কি কি ভাগে ভাগ করেছেন? একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, ওকে, ভৌত জীববিজ্ঞান এই ভাগে ভাগ করেছেন, ভৌত জীববিজ্ঞান এবং হচ্ছে একটা ফলিত জীববিজ্ঞান। এখন আমি বলবো যে দুইটার যে শ্রেণী বিভেদ গুলো আছে, অর্থাৎ প্রাণী উদ্ভিদ এই আকারে আগে প্রকাশ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রাণী না, এমন কিছু বস্তু পাওয়া গেল যেগুলো প্রাণীও না, উদ্ভিদও না, যার কারণে এই প্রক্রিয়াটা বাতিল করে তারা আবারও দুই ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী জীববিজ্ঞান। এখন ভৌত জীববিজ্ঞানের আবার কিছু কি আছে, শাখা আছে। কি বলেছি? ভৌত জীববিজ্ঞানের কিছু শাখা আছে, আবার এই ফলিত জীববিজ্ঞানেরও কিছু শাখা আছে। এখন আমরা কি জানবো তাহলে? ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো কোনগুলো এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো কোনগুলো। আচ্ছা, সেটা জানার আগে আমি একটু বলি যে ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে এগুলোর কাজ কি, ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে এগুলোর কাজ কি। আচ্ছা, ভৌত জীববিজ্ঞানের শাখা যেগুলো আছে এগুলোর কাজ হচ্ছে, দেখো, এগুলোকে আমি লিখে রেখেছি তত্ত্বীয়। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, সাপোজ কি তুমি কি করবা, একটা বাইক চালাবা। কি করবা? একটা বাইক চালাবা। এখন কথা হচ্ছে তুমি বইয়ে পড়েছো যে কিভাবে বাইক চালানো যায়, হাউ টু রাইড বাইক। ওকে, সো তুমি এটা বইয়ে পড়েছো যে এইভাবে চালাতে হবে। সো এইটা হচ্ছে পড়া, যে তুমি পড়লে, এটা হচ্ছে কিন্তু একটা তত্ত্বীয় বিষয়। কিন্তু তুমি পড়ার সঙ্গে সঙ্গে যদি বাইক চালাতে যাও তাহলে কিন্তু তুমি পারবা না, কেননা তোমার তো প্র্যাকটিক্যালি সেটা হয়নি। সো
যার কারণে দেখো এইখানে দুই ভাগে ভাগ হচ্ছে। একটা কিন্তু হচ্ছে তত্ত্বীয়, অর্থাৎ তুমি বাইক চালানো শিখতেছো, পড়তেছো, এইভাবে বাইক চালাতে হয়। কিন্তু যখন তুমি অ্যাপ্লাই করবে অর্থাৎ বাইক চালাতে যাবে, যখন প্রাকৃতিক ভাবে তুমি যখন সরাসরি গিয়ে বাইক হাতে ধরবে, তখন তুমি কি করলে, অর্থাৎ এই তোমার তত্ত্ব যেটা তুমি জ্ঞানটা লাভ করেছো বই থেকে, সেই জ্ঞানটাকে তুমি কি করলে, অ্যাপ্লাই করলে। অর্থাৎ এই ফলিত জীববিজ্ঞান হচ্ছে সেইটা যেটাকে বলা হয় কি অ্যাপ্লাইড, অর্থাৎ সেখানে প্রয়োগ করতে হয়। এইখানে তুমি জানবা, ওইখানে গিয়ে প্রয়োগ করবা, এটাই হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। আরো একটা যদি উদাহরণ দেই, সাপোজ কিভাবে সুইম, হাউ টু সুইম। ওকে, সাপোজ সুইম মানে কি, তোমার সাঁতার কাটতে যাচ্ছ, কথা হচ্ছে তুমি কিন্তু বইয়ে পড়তেছো এইভাবে সাঁতার কাটতে হয়। এখন তুমি যদি সেটা পড়ার পরই তুমি পুকুরে গিয়ে ঝাঁপ দাও, তাহলে কি হবে, তুমি কিন্তু ডুবে যাবা। কারণ কি, তুমি পড়েছো কিন্তু অ্যাপ্লাই এখনো করনি। জাস্ট যেখানে পড়লা সেটা হচ্ছে আমাদের তত্ত্বীয় বিষয়, সেটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান। আর যখন তুমি সেটা গিয়ে অ্যাপ্লাই করবা, সেইটাকে আমরা বলি হচ্ছে ফলিত জীববিজ্ঞান, বা হচ্ছে কি অ্যাপ্লাইড বায়োলজি। ওকে, তো এখন দেখো ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো আছে এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো আছে, সেগুলো নিয়ে একটু হালকা করে আলোচনা করতেছি। এগুলো থেকে কিন্তু তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেইটা আসবে না, তবে এখান থেকে কিন্তু মাস্ট এমসিকিউ এসে থাকে। বিশেষ করে ইংরেজি গুলো তোমাদেরকে জানতে হবে, কোন শাখার ইংরেজি কোনগুলো। আচ্ছা, এখন লক্ষ্য করো, ভৌত জীববিজ্ঞানের প্রথম শাখার নাম দেওয়া আছে হচ্ছে অঙ্গ সংস্থান। কি বলেছে, অঙ্গ সংস্থান, যার ইংরেজি নাম হচ্ছে মরফোলজি। কথা হচ্ছে অঙ্গ সংস্থান জিনিসটা কি, এই জিনিসটাতে তুমি কি পড়বা, কি তত্ত্ব আছে এই জিনিসটাতে। আর দেখো এইখানে বলাই হয়েছে কিন্তু অঙ্গ সংস্থান। এখন অঙ্গ মানে কি, অঙ্গ কিন্তু আমাদের হাত পা কিল্লা যত কিছু আছে সব কিন্তু আমাদের অঙ্গ, কিছু অঙ্গ নিয়েই কিন্তু আমরা গঠিত, তাই না। এখন কথা হচ্ছে জীবের দৈহিক গঠন, অর্থাৎ জীবের দৈহিক গঠনই হচ্ছে কিন্তু অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থানে পড়তে হয় কি, জীবের দৈহিক গঠন, জীব কি কি অঙ্গ দ্বারা তৈরি, সেই বিষয়গুলো তোমরা পড়বে হচ্ছে অঙ্গ সংস্থানে। এখন এই অঙ্গ কিন্তু আছে দুই প্রকার, একটা জীবে অঙ্গ আছে কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কিন্তু বহি অঙ্গ সংস্থান এবং একটা হচ্ছে কিন্তু অন্ত অঙ্গ সংস্থান। অর্থাৎ কিছু অঙ্গ আছে যেগুলো তোমার শরীরের ভিতরে হচ্ছে, যেমন কিন্তু তোমাদের শ্বসন প্রক্রিয়াটা, এরপরে কি রক্ত সংবহন তন্ত্রটা, এরপরে কি খাদ্য পরিপাক সিস্টেমটা, তন্ত্রটা। তো এইগুলা কিন্তু হচ্ছে তোমাদের অন্ত অঙ্গ সংস্থানে। অপরদিকে বহি অঙ্গ সংস্থান কি, বহি অঙ্গ সংস্থানে এই যে তোমাদের আঙ্গুল আছে, হাত আছে, পা আছে, এগুলা দ্বারা তোমরা যা করতেছো সেটা হচ্ছে কিন্তু বহি অঙ্গ সংস্থান। এবং তাহলে এই অঙ্গ সংস্থান কয় প্রকার, দুই প্রকার, একটা বহি অঙ্গ সংস্থান, একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। তাহলে জীবের দৈহিক গঠন নিয়ে যেই শাখাতে আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু ভৌত জীব বিজ্ঞানের একটা শাখা। দেন আরো একটা শাখা হচ্ছে দেখো শ্রেণী বিন্যাস বিদ্যা, মোস্ট ইম্পর্টেন্ট শাখা। মানে এই বিষয়টা তোমরা কিন্তু অনেক আগে থেকেই জানো, শ্রেণী বিন্যাসের জনককে সেটাও জানো যে ক্যারোলাস লিনিয়াস, তিনি কিন্তু দ্বিপদ নামকরণ এবং শ্রেণী বিন্যাসেরও জনক। তাহলে দেখো এই শ্রেণীবিন্যাস বিদ্যার ইংরেজি নাম হচ্ছে কি ট্যাক্সোনমি। কি নাম, ট্যাক্সোনমি। এখন জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতি নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যাতে আমরা কি নিয়ে আলোচনা করি, জীবের শ্রেণীবিন্যাস। তোমরা কিন্তু জানো বর্গ, গোত্র, জেনাস, স্পেসিস, এই যে মানে এখানে কিন্তু 7টা ধাপ থাকে একটা প্রজাতি চিহ্নিত করার ক্ষেত্রে, তাই না, 7টা কিন্তু ধাপ থাকে। তো এই যে শ্রেণী বিন্যাস করা 7টা শ্রেণী বিন্যাসের 7টা ধাপ আশা করি তোমরা পড়েছো। তো সেগুলো নিয়ে আলোচনা করা হয় এই শ্রেণী বিন্যাস বিদ্যাতে। আর এই বিষয় নিয়ে এই শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে এই অধ্যায়েই কিন্তু তোমাদের পড়াটা রয়েছে। আমরা একটু পরেই শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আর অঙ্গ সংস্থান নিয়ে কিন্তু বইয়ের বিভিন্ন অধ্যায়ে পড়া রয়েছে। এরপরে শারীরবিদ্যা, এটা হচ্ছে কিন্তু আমাদের ভৌত জীব বিজ্ঞানের একটা অংশ। দেখো শারীরবিদ্যা কি, ফিজিওলজি। এখন এখানে কি করা হয়, এই বিদ্যাতে কি পড়া হয়, লক্ষ্য করো, জীবের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কাজ, অর্থাৎ একটা জীবের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কাজ সেগুলোই কিন্তু পড়া হয় এই শারীরবিদ্যাতে। যেমন কি শ্বসনের কাজ, মানে শ্বসন কিভাবে হয়, এরপর রেচনের কাজ কি, সালোক সংশ্লেষণের কাজ কি, এই বিষয়গুলো জানা হয় কোথায়, শারীরবিদ্যাতে বা ফিজিওলজি। অলওয়েজ মনে রাখবে এগুলো হচ্ছে কিন্তু জীববিজ্ঞান, অর্থাৎ প্রাণী উদ্ভিদ উভয়ের ক্ষেত্রে এগুলো হচ্ছে। এরপরে দেখো ভৌত জীববিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে হিস্টোলজি। তো হিস্টোলজি মানে কি, অলওয়েজ মনে রাখবা, হিস্টোলজি মানে হচ্ছে কি বলা হয়, কিছু কোষের সমন্বয় বা টিস্যু যেটাকে বলা হয়। হিস্টোলজি
হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু বিদ্যাও বলতে পারো। তাহলে হিস্টোলজিতে আমরা কি নিয়ে আলোচনা করব? টিস্যু নিয়ে আলোচনা করব, টিস্যু বা কলা নিয়ে আলোচনা করব। দেখো জীবদের টিস্যুর গঠন, অর্থাৎ টিস্যুর যে গঠন আছে, টিস্যুর কাজ কি, নির্দিষ্ট কিছু টিস্যু কি কি কাজে থাকে, অর্থাৎ কিছু টিস্যু মানে কি, টিস্যু মানে হচ্ছে কিন্তু কোষের সমন্বয়, একাধিক কোষ যদি একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু। এই টিস্যু নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এর পরবর্তী অধ্যায়ে। ওকে, এর পরবর্তী অধ্যায়ে এইটা এই হিস্টোলজি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, সেটা কিন্তু আমরা করব। তো সেইখানে টিস্যু মানে হচ্ছে কিছু কোষের সমন্বয়, যদি কিছু নির্দিষ্ট কাজ করে তখন তাকে টিস্যু বলা হয়। আর এই টিস্যুর গঠন, টিস্যুর বিভাজন, টিস্যুর বিন্যাস, টিস্যুর কাজ, এই সব বিষয় নিয়ে আমরা কোথায় আলোচনা করি? হিস্টোলজিতে আলোচনা করি। দেন দেখো এরপরে ভৌত জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ভ্রূণ বিদ্যা। ভ্রূণ বিদ্যা, আমরা সবাই কিন্তু কি ছিলাম? মায়ের গর্ভে ছিলাম, সেখানে আমরা কিন্তু ভ্রূণ অবস্থায় ছিলাম। কি অবস্থায় ছিলাম? ভ্রূণ অবস্থায় ছিলাম। তো লক্ষ্য করো, ভ্রূণ বিদ্যা বা এমব্রায়োলজি, এটা ইংরেজি নাম কি? এমব্রায়োলজি। তাহলে এইখানে আমরা কি নিয়ে আলোচনা করব? জনন কোষ নিয়ে আলোচনা করব। জনন কোষ কি? আমাদের মাতৃর ক্ষেত্রেও কিন্তু জনন কোষ থাকে এবং পুরুষের ক্ষেত্রেও জনন কোষ থাকে। সেই দুইটা যখন মিলিত হয়, এই দুইটা যখন জনন কোষ মিলিত হয় তখন কিন্তু আমাদের এই যে দেখো একটা জাইগোট গঠন হয়। জাইগোট কি মানে? এই আমাদের জনন কোষ, মাতৃ জনন কোষ এবং পুরুষ জনন কোষ যুক্ত হওয়ার ফলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। সো জাইগোট কি? জাইগোট হচ্ছে কিন্তু একটা প্রথম কোষ তৈরি হয়, অর্থাৎ মাতৃ জনন কোষ আর পুরুষ জনন কোষ মিলে একটা কোষ গঠন হয়, যেটার নাম হচ্ছে কিন্তু জাইগোট। আর সেটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম কোষ। আমরা ওই কোষ থেকেই কিন্তু আমাদের পুরো শরীর তৈরি। সো এই জাইগোট তৈরি হয়। এরপরে এই জাইগোট কি হয়? বিভাজন হয়। এই জাইগোট বা এই একটি কোষ বিভাজিত হয়ে হাজার 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 কোষ সৃষ্টি হয়, যাকে বলা হয় ভ্রূণ। অর্থাৎ এই জাইগোট থেকে আবার কি হয়? ভ্রূণ সৃষ্টি হয়। তো এই ভ্রূণ সৃষ্টি নিয়ে আলোচনা করব ভ্রূণ বিদ্যাতে। এরপরে ভ্রূণের গঠন, অর্থাৎ হাত পা কেল্লা, তোমার তো মানে পায়ের নিচে কাল্লা থাকবে না, বা কাল্লা আবার কি হবে না, হাতের নিচে আসবে না, অর্থাৎ কি থাকে? একটা গঠন থাকে, কোথায় কোনটা থাকবে। এরপরে পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে এমব্রায়োলজি বা ভ্রূণ বিদ্যাতে। এরপরে দেখো ভৌত জীববিজ্ঞানের আরো একটি শাখা হচ্ছে কোষ বিদ্যা বা সাইটোলজি, ইম্পর্টেন্ট শাখা। আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ে এটা নিয়ে বিশদ আলোচনা করব, কোষ বিদ্যা। এইটা নিয়ে কিন্তু বিশদ আলোচনা আছে। এই সবগুলো বিষয় নিয়ে তোমাদের এই জীববিজ্ঞান বইয়ে কিন্তু হালকা করে ধারণা দেওয়া আছে। বিশেষ করে এই কোষ বিদ্যা নিয়ে কিন্তু আরো বিস্তারিত ভাবে আছে। তাহলে কোষবিদ্যা বা এটাকে বলা হয় হচ্ছে সাইটোলজি, এটাকে ইংরেজিতে কি বলা হয়? সাইটোলজি। সো এটাতে আমরা কি পড়াশোনা করব? এইটাতে আমরা পড়াশোনা করব হচ্ছে জীবদের কোষের গঠন, একটা কোষ কিভাবে গঠন হয়, কোষের মধ্যে কি কি থাকে, নিউক্লিয়াস কোথায় অবস্থান করে, প্রাণী কোষের ক্ষেত্রে কোথায় অবস্থান করে, উদ্ভিদের ক্ষেত্রে কোথায় অবস্থান করে, একটা প্রকৃত কোষ কেমনে গঠন হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব কোষবিদ্যাতে। দেন আরো কি জানবো? এই কোষের কার্যাবলী। দেখো কোষ মানে কি? আমাদের দেহ, মানে আমরা যে বেঁচে আছি, অর্থাৎ আমাদের কোষ বেঁচে আছে। এক কথায় আমরা মানে আমাদের কোষ। আমাদের কোষ যদি মারা যায়, এক কথায় আমরা মারা যাব। আমাদের কোষ মারা গেলে আমরা যাব, কোষ বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। অর্থাৎ এই কোষের কার্যাবলী, কোষের বিভাজন, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজিতে। এগুলো হচ্ছে কিন্তু ভৌত জীববিজ্ঞানের শাখা। দেন আরো এইখানে শাখা আছে, তোমাদের বইয়ে খেয়াল করলে তোমরা পেয়ে যাবে। এইগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার কোনো বিকল্প নেই, এগুলো থেকে আসে। এরপর দেখো বংশগতি বিদ্যা, একটু আগেই বলেছি গ্রেগর ইয়োহান মেন্ডেল বা জোহান মেন্ডেল, তিনি কিন্তু এই বংশগতি বিদ্যা বা জেনেটিক্স এর জনক ছিলেন। এইটা কি? এইটা হচ্ছে কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের নতুন যে প্রজন্ম সৃষ্টি হচ্ছে, তাদের কাছে যে একটা বৈশিষ্ট্য ধারণ, এটাই হচ্ছে কিন্তু আমরা এই জেনেটিক্স এ জানবো। অর্থাৎ পিতামাতা থেকে সন্তানের মধ্যে যে বৈশিষ্ট্যটা বহন করে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের জিন। জিন কিন্তু এই বৈশিষ্ট্য বহনকারী। তাহলে এই বিষয়গুলো আমরা জানবো হচ্ছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্সে। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো বিবর্তন বিদ্যা হচ্ছে এই ভৌত জীববিজ্ঞানের শাখা। বিবর্তন বিদ্যা মানে কি? ইভলিউশন। বিবর্তন বিদ্যাটা কোথায়? এখন আমি যদি তোমাকে বলি, এই পৃথিবী সৃষ্টির শুরুর দিকে একটা প্রাণী যেরকম ছিল। আচ্ছা তোমরা কি জানো? দেখো মানুষের কথাই একটু খেয়াল করো। মানুষ কিন্তু যখন গুহাবাসী ছিল, পৃথিবী সৃষ্টির শুরুর দিকে যখন ছিল, তখন কিন্তু মানুষ অনেক টল ছিল বা অনেক লম্বা ছিল। কিন্তু আধুনিক যুগে, এই যুগে কিন্তু মানুষ তার চেয়ে না হলেও 5 গুণ 6 10 গুণ খাটো হয়ে গেছে। তাহলে এটাকেই কিন্তু বলা হয় বিবর্তন। আগে ছিল একরকম, এখন
সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, এটাকেই বলা হয় বিবর্তন। অর্থাৎ প্রাণীর বিকাশ, বিবর্তন প্রভৃতি নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশনে। শুধু মানুষ না, সব প্রাণীরই তুমি একটু চিন্তা করবা আগেরকার যুগে কেমন ছিল এবং নতুন যুগে দৈনিক দিন যত যাচ্ছে কেমন হচ্ছে, পরিবর্তন কেমন হচ্ছে, সেই পরিবর্তনটাই হচ্ছে আমাদের বিবর্তন। দেন আমরা জানবো হচ্ছে এই যে আমাদের ভৌত জীববিজ্ঞানের আরো একটা শাখা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। দেখো পরিবেশে যে বাস্তুতন্ত্র আছে একটা, এটাকে বলা হয় বাস্তুতন্ত্র, একটা জীব আর একটা জীবের উপর নির্ভরশীল, এই সব বিষয় নিয়ে আমরা জানবো হচ্ছে এই বাস্তুবিদ্যা বা ইকোলজিতে। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, একটা একটা জীব আরেকটাকে খেয়ে বেঁচে থাকে, এইসব বিষয় তোমরা কিন্তু এগুলো জানো। একটা কিন্তু খাদ্য জাল থাকে, ওকে, জানো না? ওগুলো কিন্তু তোমরা পড়ে আসছো। এরপরে যে নম্বরে আছে হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এগুলো কিন্তু ভৌত জীববিজ্ঞানের শাখা। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে কিন্তু হরমোন বিদ্যা, এক কথায় বলতে পারো। সো মানব দেহে কি আছে, বিভিন্ন প্রকার হরমোন আছে। এমন বিভিন্ন প্রকার হরমোন আছে, তুমি যখন খুশি হও তখন কিছু হরমোন নিঃসৃত হয়, তুমি যখন দুঃখ পাও তখন কিছু হরমোন নিঃসৃত হয়। অর্থাৎ কিছু হরমোন নিঃসৃত হওয়ার ফলে তুমি খুশি হও, কিছু হরমোন নিঃসৃত হওয়ার ফলে তুমি দুঃখিত হও। সো এই যে হরমোন, এগুলা কিন্তু আমাদের দেহে আছে। দেখো আমাদের দেহের বিভিন্ন যে কার্যাবলী আছে, হরমোন কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে। হরমোন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য, ওকে। সেই হরমোন গুলো নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে এন্ডোক্রাইনোলজিতে। এরপরে দেখো এই ভৌত জীববিজ্ঞানে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট শাখা হচ্ছে জীবভূগোল। জীবভূগোল অর্থাৎ জীব বৈচিত্র্য, বায়োজিওগ্রাফি। সো দেখো এই জীবভূগোল কি, বিভিন্ন স্থানে জীবের বসবাস। দেখো মেরু অঞ্চলে কিছু জীব বসবাস করে, এরপরে মরুভূমি অঞ্চলে কিছু জীব। অর্থাৎ তুমি যদি বলো যে আমি একটা গরুকে মরুভূমিতে রাখি আসবো, তাহলে কিন্তু গরু বাঁচবে না। অর্থাৎ তার সেখানে থাকার যোগ্যতা নেই, বা সে সেখানে বাঁচবে না, সে সেখানে কি বসবাস করতে পারবে না, তার জন্য ওটা কি অবসবাসযোগ্য। সো এই জন্য কি বিভিন্ন স্থানে জীব কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন জীবের বাসস্থান বিভিন্ন জায়গা হয়ে থাকে। সব জায়গাতেই যে একটা জীব বাঁচবে এমন কিন্তু কোনো কথা নেই। সো এই সব বিষয় নিয়ে আমরা জানবো হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফিতে। আশা করি ক্লিয়ার কিনা একটু জানাবা, ওকে। এরপরে হচ্ছে আমি কি বলেছিলাম, ফলিত জীববিজ্ঞান কিন্তু আছে। কি আছে? ফলিত জীববিজ্ঞান। আমি একটা কথা বলেছিলাম যে আমাদের এই জীববিজ্ঞানের দুইটা শাখা, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো এখন আমরা জানবো হচ্ছে ফলিত জীববিজ্ঞান। যদিও আমি লিখিনি, তবে আমি তোমাদের বই থেকে দেখাতে চাই। সো তোমাদের বইয়ে কিন্তু এগুলো আছে, জাস্ট সেখান থেকে আমি তোমাদেরকে হালকা করে একটু ধারণা দিই, ওকে। সো আমার কাছে অবশ্যই এই তোমাদের এই বইয়ের যে এই কি বলা হয় ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো, এই পেজটা আমার এখানে কিন্তু কি রয়েছে, ছেঁড়া রয়েছে, ওকে। আমি এখান থেকে তাহলে শুধু পেজটা নিয়েই কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো। লক্ষ্য করো এইখানে আমাদের পেজটা কিন্তু একদম ছেঁড়া রয়েছিল। সো এখান থেকে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। সো এজন্য আমাদের কিছু কি লাগবে, আমাদের পেজও লাগবে। সো লক্ষ্য করো এই জায়গায় কি হচ্ছে এইখানে। আচ্ছা, দেখো এইখানে দেয়া আছে যে ফলিত জীববিজ্ঞান নিয়ে এখানে আলোচনা। সো একটু লক্ষ্য করো ফলিত জীববিজ্ঞান কি বলা হয়েছে। আর প্রথমেই বলেছিলাম কি এটা হচ্ছে কিন্তু অ্যাপ্লাইড। এটা কি অ্যাপ্লাইড। সো অ্যাপ্লাইড মানে কি, অ্যাপ্লাইড মানে হচ্ছে কিন্তু প্রয়োগ হবে, এখানে কি হবে, প্রয়োগ হবে। দেখো এর শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো, কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো। সো নিচে কিন্তু কয়েকটি উল্লেখযোগ্য এই ফলিত জীববিজ্ঞানের শাখা দেয়া আছে, ওকে। সো আমি একটু তোমাদের সুবিধার্থে জুম করে নেই, যাতে তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়, তোমাদের বুঝতে কি না হয়, অসুবিধা না হয়। সো আশা করি তোমরা এখন ভালোভাবে দেখতে পাচ্ছ। এখন লক্ষ্য করো এই জায়গায়, একটু লক্ষ্য করো কি আছে, জীবাশ্ম বিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানের প্রথম শাখায় কি আছে, জীবাশ্ম বিজ্ঞান বা প্যালায়েন্টোলজি। সো প্যালায়েন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞান, এখানে আমরা কি নিয়ে পড়াশোনা করব, দেখো প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। এরপরে দেখো জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স। তো এই জীব পরিসংখ্যান বিদ্যাতে আমরা কি করব, জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। তাহলে এখানে কি কাজটা উল্লেখ করে নেই। অর্থাৎ আমাদের জীবের যা গণনা, এই পরিসংখ্যান, কোন জীব কত হারে মারা যাচ্ছে, কোন জীব কত হারে বৃদ্ধি পাচ্ছে, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, ওকে, বায়োস্ট্যাটিস্টিক্স। এরপরে দেখো পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। লক্ষ্য করো পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজিতে
বায়োলজিতে আমরা কি জানবো? পরজীবিতা। পরজীবিতা মানে কি? দেখো বিভিন্ন প্রকার গাছ তোমরা তোমাদের আশেপাশে দেখতে পাও যারা কিন্তু অন্যের সাহায্যে বেঁচে থাকে। এমনকি আমাদের দেহে কিন্তু অনেক প্রকার কি আছে? ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এগুলো কি থাকে? এগুলোকে বলা হয় পরজীবী। এগুলো কারণ এগুলো আমাদেরকে খেয়ে বসবাস করে, অর্থাৎ এগুলো হচ্ছে একটা পরের খেয়ে বসবাস করে, বা পরজীবী মানে হচ্ছে অন্য জীবের উপর নির্ভরশীল। ওকে, তাহলে লক্ষ্য করো এই পরজীবী উদ্ভিদ প্রাণী বা পরজীবী যা কিছুই থাক সেই বিষয়গুলো নিয়ে আমরা পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজিতে আলোচনা করব। সো দেখো পরজীবী জীবের জীবন প্রণালী, রোগ সম্পর্কিত বিজ্ঞান। এরপরে এরপরে দেখো ফলিত জীববিজ্ঞানের একটা অংশ হচ্ছে আমাদের কি দেয়া আছে? মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, মোস্ট ইম্পর্টেন্ট। সো লক্ষ্য করো মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, এখানে আমরা কি জানবো? বুঝতেই পেরে গেছো মৎস্য বিজ্ঞানে আমরা কি জানবো? মাছ ছাড়া কি আমরা হাতি নিয়ে জানবো? না। সো দেখো মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় এই মৎস্য বিজ্ঞান বা ফিশারিজে। এরপরে দেখো কীট তত্ত্ব, এন্টমোলজি। কীট তত্ত্ব, কীট মানে কি? কীট পতঙ্গ চেনো না তোমরা? চেনো। সেই কীট পতঙ্গ এগুলোর কি আছে লক্ষ্য করো। কীটপতঙ্গের জীবন, তাদের উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। কীটপতঙ্গের জীবন আছে, অর্থাৎ তারা কিন্তু ঘুরে বেড়াতে পারে, জীবন আছে, তো তাদের সম্বন্ধে জানবো। উপকারিতা, দেখো অনেক কীটপতঙ্গ আছে যেগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত উপকারী। এরপরে কিছু অপকারিতা, অবশ্যই কীটপতঙ্গের অপকারিতাও আছে। তো এইসব বিষয় নিয়ে যাই হোক কীট তত্ত্ব বা এন্টোমোলজিতে জানবো। দেন আমাদের এফ এফ এই যে শাখাটা আছে ফলিত জীববিজ্ঞানের, এইটাকে বলা হচ্ছে অণুজীব বিজ্ঞান। অণু মানে কি ভাইয়া? অণু মানে হচ্ছে কিন্তু ছোট, একদম কি অণু, পরমাণু তোমরা জানো না? তো সেই অণু বা মাইক্রো যেটাকে বলা হয়, সেই অণুজীব বিজ্ঞানে বা মাইক্রো বায়োলজিতে আমরা কি জানবো? তোমরা কি জানো অণুজীব কোনগুলো? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যেসব জীবকে দেখা হয় সেগুলোকে বলা হয় অণুবীক্ষণিক জীব। তো এই সব জীব নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে অণুজীব বিজ্ঞানে বা মাইক্রো বায়োলজিতে, যেমন কি ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। ওকে, এরপরে লক্ষ্য করো কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার। ওকে, কৃষি বিষয়ক বিজ্ঞান সম্বন্ধে জানবো, কিভাবে আমরা উৎপাদন বাড়াবো, উৎপাদন কিভাবে কমানো যায় এটাও জানা যাবে। এরপরে আমাদের উৎপাদন বাড়ানো ট্রিক্স, এরপরে কি কৃষি সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ আমাদের যা কিছু কৃষি শুধু ধান চাষ না, পাট, ধান, মাছ সবকিছু হচ্ছে আমাদের কৃষির মধ্যে পড়ে। সেই যাবতীয় বিষয়গুলো আমরা জানবো হচ্ছে কৃষি বিজ্ঞানে বা এগ্রিকালচারে। এরপরে চিকিৎসা বিজ্ঞান, এই সবগুলো হচ্ছে কিন্তু ভাইয়া এগুলো হচ্ছে কিন্তু ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড। দেখো তুমি কিন্তু প্রতিটার জন্য আলাদা আলাদা, যত বড় ক্লাসে বড় স্তরে যাবা প্রতিটার জন্য আলাদা আলাদা একটা করে বই পাবা। এই জীববিজ্ঞানে তোমাদের সবগুলো বিষয় এই জীববিজ্ঞানের মধ্যে আছে, কিন্তু এর পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা বই কিন্তু তোমরা পাবে। অর্থাৎ কেউ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়বে, কেউ কৃষি বিজ্ঞান নিয়ে পড়বে, কেউ অণুজীব বিজ্ঞান নিয়ে পড়বে। সো এখন তোমাদেরকে সবগুলো একটু করে ধারণা লাভ করতে হচ্ছে, বাট বড় ক্লাসে উঠে কিন্তু সবাই এই এতগুলোর মধ্য থেকে একটা 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 করে নেবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, সরি হ্যাঁ চিকিৎসা বিজ্ঞান, তো এইটাকে বলা হয় মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞানে কি করে ভাইয়া? চিকিৎসা বিজ্ঞানে হচ্ছে কিন্তু দেখো মানব দেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। তো চিকিৎসা বিজ্ঞান নিয়েও কিন্তু তুমি কি হতে পারবে? ডাক্তার হতে পারবে। তো এই বিষয়টা নিয়ে তুমি যদি পরবর্তীতে পড়াশোনা করো তাহলে তুমি কি করতে পারবে? মানবদের রোগ চিহ্নিতকরণ, বিভিন্ন চিকিৎসা সমস্যা সমাধান এগুলো নিয়ে আলোচনা করতে পারবে, বা এগুলো কিন্তু তুমি বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে, বা এই চাকরি, এই ধরনের চাকরি বহু আছে বাংলাদেশে, সেগুলো কোম্পানির সাথে যুক্ত হতে পারো। এছাড়া তুমি এই রিলেটেড চাকরিতে যোগদান করতে পারো। অর্থাৎ এগুলো কিন্তু সবগুলো হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। ওকে, এরপরে দেখো জিন প্রযুক্তি হচ্ছে আমাদের এই ফলিত জীববিজ্ঞানের একটা শাখা। জিন প্রযুক্তি মানে কি ভাইয়া? দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি। এখন দেখো জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান জানবে আমাদের এই জিন প্রযুক্তিতে। দেন আছে হচ্ছে প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি। এটাও তুমি আলাদা সাবজেক্ট নিতে পারবে। সো প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রিতে আমরা কি পড়বো? দেখো বায়োকেমিস্ট্রিতে আমরা পড়বো হচ্ছে জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালী, এরপরে রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ একটা জীবের মাঝে যে কত প্রকার, দেখো এই প্রাণ রসায়নটা কিন্তু রসায়ন রিলেটেড একটা অধ্যায় জীববিজ্ঞানের মধ্যে। অর্থাৎ আমাদের দেহের মাঝে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটতেছে কি ঘটতেছে না? অবশ্যই ঘটতেছে। এমনকি আমরা যখন খাবার খাই সেটা যে আমাদের হজম হচ্ছে, এবং সেইখানে যে আমাদের বিভিন্ন অ্যাসিডের সাহায্যে সেটা যে তরলীকরণ হচ্ছে, এই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের দেহের ভিতরে হচ্ছে। তো এই সব বিষয় নিয়ে আমরা জানবো হচ্ছে বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়নে। এরপরে দেখো পরিবেশ বিজ্ঞান, সো এটা হচ্ছে কিন্তু ফলিত জীববিজ্ঞানের অংশ, বা ইনভাইরনমেন্টাল সায়েন্স। এখানে তোমরা কি জানবে?
পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। সো যাই হোক, পরিবেশ কি, আমাদের চারপাশে যা কিছু আছে সব নিয়ে আমাদের পরিবেশ। এরপরে দেখো সামুদ্রিক জীববিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞানে তোমরা কি জানবে? অবশ্যই তোমরা সমুদ্রের সম্পদ সম্বন্ধে জানবে। সমুদ্রের সম্পদ কি? সামুদ্রিক মাছ আছে, সামুদ্রিক বিভিন্ন জিনিস কিন্তু আমরা দেখতে পাই। তো সেগুলোর যে কাজ, সেগুলোর ব্যবহার, সেগুলোর রক্ষণাবেক্ষণ, এই সব বিষয় নিয়ে আমরা কোথায় আলোচনা করব? সামুদ্রিক জীববিজ্ঞান। দেখো সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান, সমুদ্রে বিভিন্ন প্রকার জীব পাওয়া যায়। এরপরে দেখো বনবিজ্ঞান, ফরেস্ট্রি। ও মাই গড, দেখো বনবিজ্ঞান, এইখানে আমরা কি জানবো? বন, বন সম্পদ ব্যবস্থাপনা এবং এর সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ বনভূমি যে বর্তমানে বাংলাদেশে কত হারে ধ্বংস হচ্ছে, বনভূমি ধ্বংস করে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। তো যাই হোক, বনবিজ্ঞান পড়ার মাধ্যমে আশা করি তোমরা পরবর্তীতে বন রক্ষার কাজে উদ্বুদ্ধ হবে। যাই হোক, সেটা বলবো না। বনবিজ্ঞানে তোমরা তাহলে কোন বিষয়গুলো জানতে পারবা? বন সম্পর্কিত, বনের পশু পাখি, বনের গাছপালা, বনের বিভিন্ন প্রাণী সম্বন্ধে তোমরা জানতে পারবা। দেন হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। সো এখানে তোমরা কি করবে? মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ তোমরা কি করবা? মানব, যেহেতু মানুষ এখন আধুনিক হচ্ছে, সো মানুষের কিন্তু অনেকটা শক্তি কমে গিয়েছে। সো তাদের এখন কি দরকার? প্রযুক্তি দরকার। প্রযুক্তির মাধ্যমে তারা কম সময়ে বেশি উৎপাদন করতে চায়। সো সেজন্য তুমি প্রস্তুত হয়ে যাও এই জীব প্রযুক্তি নিয়ে পড়ার জন্য। ওকে, সো বায়ো টেকনোলজি পড়ার মাধ্যমে তুমি মানুষের জীবন কিন্তু উন্নত করতে পারবা। বিভিন্ন প্রকার প্রযুক্তি ব্যবহার করে তুমি কিন্তু অল্প সময়ে বেশি কিছু করতে পারবা। দেন হচ্ছে ফার্মেসি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ফার্মেসি মানে হচ্ছে কিন্তু ঔষধ শিল্প। ফার্মেসি মানে কি? ঔষধ। তো এইখানে পড়ে তোমরা কি করবা? ফার্মাসিস্ট হবে। কি হবে? ফার্মাসিস্ট হবে। অর্থাৎ তুমি ঔষধ শিল্পে কাজ করতে পারবে। দেন প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কিন্তু এই ফার্মেসিতে জানা হয়। অর্থাৎ তুমি কি করতে পারবে? ঔষধ কিভাবে বানানো হয়, অর্থাৎ ঔষধ কোম্পানিতে তুমি চাকরি করতে পারবা। এরপরে দেখো বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ। সো এখানে বনবিজ্ঞান পড়েছো, এখন বন্য প্রাণীবিদ্যা তোমাকে পড়তে হবে। সো এটা হচ্ছে বন্য প্রাণী বিষয়ক। ওকে, আর এখানে যেটা আছে বনবিজ্ঞান, এই বনবিজ্ঞানের মধ্যে প্রাণী উদ্ভিদ সবই পড়ে, তবে বন্য প্রাণী বিদ্যাতে শুধুমাত্র বনের প্রাণীগুলো পড়ে, অর্থাৎ বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। দেন হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স এটা মানে হচ্ছে দেখো কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বায়ো ইনফরমেটিক্স। এটার মাধ্যমে তুমি কি করতে পারবা? দেখো আমরা যদি এখনকার যুগে ডাক্তারদের কাছে যাই, তারা কি করবে? আমাদের সিটি স্ক্যান করবে, তারা আমাদের এক্স রে করে বিভিন্ন প্রয়োজনে, তাই না? কিন্তু সেই সিটি স্ক্যান, এরপরে এক্স রে, এগুলো কিন্তু করা হয় কম্পিউটারের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, তাই না? তাই এখন দেখো প্রযুক্তি, এই তুমি যদি এটা জানতে পারো, তাহলে তুমি যদি বায়ো ইনফরমেটিক্স পড়ো, তাহলে তুমি এই বিষয়গুলো জানতে পারবে। কিভাবে এক্স রে করতে হয়, কিভাবে তোমাকে কি করতে হয়, কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ওই যে কি করা হয়, বিভিন্ন কিন্তু কাজ করা হয়। যেমন মানবদের বিভিন্ন পেটের জায়গায় ফুটা করে আমাদের কি ঢুকে দেওয়া হয়? ছুরি ঢুকে দিয়ে আমাদের কিন্তু কিছু যেগুলো অতিরিক্ত বেড়ে যায়, পিত্তথলিতে পাথর হয়, সেগুলো কেটে বের করা হয়। এগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়। সো বাই ইনফরমেটিক্স পড়লে তুমি এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। এই ছিল হচ্ছে কিন্তু তোমাদের কি জীববিজ্ঞানের হচ্ছে তোমাদের কি বললাম, এখানে হচ্ছে আমরা যদি একটু এখন পড়ায় আসি, একটু যদি এখন পড়ায় আসি, মানে পড়াই তো এতক্ষণ তো আমরা কি করলাম? পড়লামই, বাট কথা হচ্ছে আমরা কি কি জানলাম সেই বিষয়ে এখন যদি আমরা একটু আসি। এই যে জীবন পাঠ যে অধ্যায়টা আছে, এক অধ্যায়ের প্রথম কিছু আলোচনার বিষয়, সেটা হচ্ছে কিন্তু আমাদের দেখো আমাদের জীববিজ্ঞানের শাখা নিয়ে আলোচনা করলাম, ভৌত এবং কি ফলিত। এখন আমরা এর পরবর্তী বিষয়টা একটু জানবো, যেটা হচ্ছে কিন্তু তোমাদের জীবের শ্রেণীবিন্যাস। আচ্ছা, একটু আগেই তোমরা কোথায় দেখেছিলে না? এই যে এই দিকে দেখেছিলে। একটু যদি তোমাদেরকে দেখাই, এই যে বি নম্বরে কিন্তু দেখেছিলে শ্রেণীবিন্যাস বিদ্যা। এখন আমরা এই বিদ্যা নিয়ে একটু আলোচনা করব। ওকে, সো একটু লক্ষ্য করো, এখানে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা পুরোটা আলোচনা করব এবং আমি তোমাদেরকে বলবো যে এইখান থেকে কোথা থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে, কোনখান থেকে তোমরা উত্তর করবে এবং কিভাবে উত্তর করবে। আর আমি বলে নিচ্ছি যে এই অধ্যায়ের এই জীবের শ্রেণীবিন্যাসটা হচ্ছে মেইন কনসেপ্ট, এবং এখান থেকে কিন্তু মাস্ট বি প্রশ্ন আসবেই, সংক্ষিপ্ত হোক কিংবা এমসিকিউ হোক কিংবা সৃজনশীল হোক। সো এই বিষয়টি কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সো একটু লক্ষ্য করো, এইখানে জীবের শ্রেণীবিন্যাস সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো, বাট তার আগে কিছু পয়েন্ট উল্লেখ করা আছে যেখান থেকে তুমি ধরে নাও এমসিকিউ এসেছে। এখন এইগুলো, এই পয়েন্টগুলো একটু তোমাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করো, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এ পর্যন্ত উদ্ভিদের প্রায় 4 লক্ষ প্রজাতি এবং প্রাণীর কত 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। ব্যাপারটি জাস্ট খেয়াল করো যে এ পর্যন্ত, সো এ পর্যন্ত কি করা হয়েছে? এই যে আমাদের উদ্ভিদের হচ্ছে 4 লক্ষ প্রজাতির প্রাণীর আবির্ভাব ঘটেছে, অথবা 4 লক্ষ প্রজাতির প্রাণী আমরা দেখেছি।
সরি প্রাণী না, উদ্ভিদ দেখেছি এবং 13 লক্ষ প্রাণী দেখেছি। অর্থাৎ এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং 13 লক্ষ প্রজাতির প্রাণী। তাহলে মোট কত হলো? 13 আর 4 14 15 16 17 লক্ষ প্রজাতির জীব আমরা কিন্তু দেখলাম এবং সেগুলোর আমরা কিন্তু নামকরণ ও বর্ণনাও করেছি। অর্থাৎ এই 13 লক্ষ প্রাণী এবং 4 লক্ষ উদ্ভিদের নামকরণ ও বর্ণনা করা হয়েছে এ পর্যন্ত। এবং আরো একটা জিনিস এইখানে মনে রাখবা যে যদি এখানে কিন্তু এই যে 4 লক্ষ উদ্ভিদ, এরপরে কি 13 লক্ষ প্রাণী, এটা কিন্তু নির্দিষ্ট বা ফিক্স না, কিছুদিন পর পরই কিন্তু এগুলো বেড়ে যায়, কেননা এগুলো কি হয় প্রতিনিয়ত কিন্তু এগুলো বদলায়। এই 4 লক্ষ প্রজাতি আস্তে আস্তে আরো বেশি উদ্ভব ঘটে, আরো বেশি আবিষ্কার হয়। সুতরাং যদি খেয়াল করা হয় যে আমরা যদি ভাবি যে কোনো সময় যদি এগুলো আর আমরা বের করতে না পারি, তো এর সংখ্যা দাঁড়াবে হচ্ছে 1 কোটি। এর সংখ্যা কততে দাঁড়াবে? 1 কোটি। অর্থাৎ এমন একটা সময় আসবে যখন যদি আমরা আর প্রজাতি এবং প্রাণী, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী যদি আর লক্ষ্য করতে না পারি বা আবিষ্কার করতে না পারি, তো এমন পর্যায়ে আস্তে আস্তে ধারণা করা হয় 1 কোটি প্রজাতি আমরা তার মধ্যে পেয়ে যাব। ওকে, তার মানে ভবিষ্যতে সর্বোচ্চ 1 কোটিতে গিয়েও দাঁড়াবে আমাদের এই উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। সো এ পর্যন্ত এই কথাটা মনে রাখবা, 4 লক্ষ প্রজাতির 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির নামকরণ করা হয়েছে এবং 13 লক্ষ প্রাণীর প্রজাতির নামকরণ করা হয়েছে। আচ্ছা, এরপরে এইখানে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা একটু লক্ষ্য করো। বলা হয়েছে শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য একটাই। এই যে আমরা শ্রেণীবিন্যাস করতেছি, এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা কি করব? আমাদের এই যে জীব জগতে যত উদ্ভিদ আছে, প্রাণী আছে, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক যত কিছু আছে সবগুলোকে শ্রেণীবিন্যস্ত করব না? সেই শ্রেণীবিন্যস্ত করার লক্ষ্য কি, মেইন লক্ষ্য কি বা মেইন গোল কি, অথবা এটা কেন করা হচ্ছে, এর প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি? তো এই দেখো শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য হচ্ছে একটাই, তা হচ্ছে কি দেখো, তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প সময়ে অল্প পরিশ্রমে সঠিকভাবে জানা। এইখান থেকে তোমার প্রশ্ন এসেছে, তুমি শুধু সেটা কল্পনা করে নাও এবং তুমি গিয়েই প্রশ্ন দেওয়ার আগেই তুমি খাতাতে এই বিষয়টা লিখতে পারো। এখন দেখো শ্রেণীবিন্যাসের যে মেইন লক্ষ্য সেটা হচ্ছে কি, এই যে বিশাল আমরা দেখলাম 17 লক্ষ প্রজাতির নামকরণ করা হয়েছে, এই 17 লক্ষ আমরা কি মনে রাখতে পারবো? পারবো না। আমরা কি, আমাদের স্মৃতিশক্তি কতটুকু, আমরা এই 17 লক্ষ প্রজাতির নামকরণ করতে পারবো বা মনে রাখতে পারবো যে কোনটার নাম কি, কোনটার নাম কি, কোনটার বৈশিষ্ট্য কি, মনে কিন্তু রাখতে পারবো না। সো এখন দেখো, বাট আমাদের মনে রাখার টেকনিক হচ্ছে শ্রেণীবিন্যাস। আমরা এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে কি করতে পারি, এই 17 লক্ষ প্রাণীকে আমরা 17 লক্ষ জীবকে আমরা কি করতে পারি, শ্রেণীবিন্যাসে ভাগ করে করে আমরা তাদেরকে মনে রাখতে পারি। অর্থাৎ আমরা কি করতে পারি, এই বৈচিত্র্যময় যে জীবজগৎ আছে সেইটাকে আমরা সহজভাবে জানতে পারি। এরপরে কি করতে পারি, অল্প সময়ের মধ্যে আমরা এই 17 লক্ষ প্রজাতি সম্বন্ধে জানতে পারি, অল্প পরিশ্রমে জানতে পারি শ্রেণীবিন্যাসের মাধ্যমে এবং সঠিকভাবে জানতে পারি। এইগুলো হচ্ছে কিন্তু বিষয়। অর্থাৎ একটা শ্রেণী তুমি যদি পড়ো, ওই একটা শ্রেণীর আন্ডারে যদি 4 লক্ষ থাকে, তাহলে তুমি কি করলা, একটা শ্রেণী পড়লা 4 লক্ষ প্রাণী সম্বন্ধে তুমি জেনে গেলা, এরপর আরেকটা শ্রেণী পড়লা 10 লক্ষ সম্বন্ধে জেনে গেলা। অর্থাৎ আমরা কি করব, কয়েকটা শ্রেণী সম্বন্ধে জানার মাধ্যমে আমরা এই পুরো যে জীবজগৎ আছে তার সম্বন্ধে ধারণা লাভ করতে পারি। তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য লক্ষ্য একটাই, সেটা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগৎকে আমরা কি করতে পারি, অতি সহজে অল্প সময়ে অল্প পরিশ্রমে সঠিকভাবে জানতে পারি। দেন দেখো এখানে আরো একটা পয়েন্ট তোমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রাখেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস কি করেন, সুইডিশে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন হচ্ছে প্রকৃতিবিদ। এবং তার জন্ম, তিনি কোন সালে জন্মগ্রহণ করেন, 1707 সালে জন্মগ্রহণ করেন এবং 1778 সালে, অর্থাৎ তিনি বাঁচলেন কত বছর, প্রায় 71 বছর বাঁচলেন, তাই না? তাহলে 71 বছর বয়সের মধ্যেই তিনি কিন্তু একটা বিরাট অবদান রেখেছেন এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এবং তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এখন এইখানে দেখো আমার একটা কথা এখানে বলা হয়েছে যে আসবেই, 99% কারেক্ট আসবেই। কোনটা? সেটা হচ্ছে এই যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, প্রয়োজনীয়তা কি, সুবিধা কি বা ভূমিকা কি। অর্থাৎ এই উদ্দেশ্যও যে কথা, প্রয়োজনীয়তাও একই কথা, সুবিধাও একই কথা, ভূমিকাও একই কথা। তোমাকে যদি প্রশ্নে দিয়ে দেয় শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য লেখো, এটা লিখবা। তোমাকে যদি দিয়ে দেয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা লেখো, এইটা লিখবা। তোমাকে যদি দিয়ে দেয় শ্রেণীবিন্যাসের সুবিধা বা ভূমিকা লেখো, এইটা দিয়ে দিবা। তার মানে এই প্রশ্নটা
ঝামেলা কিন্তু আসবেই আসবেই, এটাই নিশ্চিত, এটাই খাঁটি কথা, এটাই রিয়েল, এটাই পিওর। এখন এই যে জীবের শ্রেণীবিন্যাস থেকে আমরা বেশ কিছু পয়েন্ট জানলাম, বাট কথা হচ্ছে আমরা তো শ্রেণীবিন্যাসই করলাম না এখনো, জাস্ট পয়েন্ট জানলাম যে এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি এবং কত প্রজাতি আছে আমাদের পৃথিবীতে এবং আমাদের কে অবদান রাখেন। এখন আমরা শ্রেণীবিন্যাস করব যে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়, কোন জীবকে আমরা কোন শ্রেণীতে রাখবো, শ্রেণীর নামকরণ কি করব, সেই বিষয়গুলো নিয়ে। তো এইখানে আমি তোমাদেরকে একটু যদি বুঝাই, এইখানে আমি তোমাদেরকে দেখাতে চাই ঠিক কিভাবে। সো যেহেতু তোমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছো, আমাদের শ্রেণীবিন্যাসের জনক বলা হয় হচ্ছে কাকে? আমাদের শ্রেণীবিন্যাসের জনক বলা হয় হচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে। তার মানে এই শ্রেণীবিন্যাসের প্রথম ধারণা কে দিয়েছিলেন? অবশ্যই ক্যারোলাস লিনিয়াস, কেননা যে প্রথম ধারণা দেয় সেই কিন্তু হচ্ছে জনক। এখন লক্ষ্য করো, সো তিনি ক্যারোলাস লিনিয়াস কি আমাদের কি সংজ্ঞা দিলেন বা কি ব্যাখ্যা করলেন যার কারণে তাকে জনক বলা হচ্ছে। সে একটু লক্ষ্য করো, প্রথম অবস্থায় তিনি আসলেন, তিনি আসার পর তিনি বললেন, সো আমি যদি একটু এইখানে লিখি তাহলে ভালো হবে। সো তিনি আসার পর তিনি একটু এইভাবে লিখলেন। সো তিনি লিখলেন মানে আমি লিখতেছি। সো ক্যারোলাস লিনিয়াস, তার নাম হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস, তাকে এই যে আমাদের শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। সো তিনি কি করলেন, আমাদের জীব জগৎকে নিয়ে একটু চিন্তা করলেন। কি করলেন? জীব জগৎকে নিয়ে একটু শুধু চিন্তা করলেন। সো তিনি তাকালেন, তিনি তার চারপাশে তাকালেন। সো তিনি যাই দেখেন, প্রাণী দেখেন আর কিছু উদ্ভিদ দেখেন, তাছাড়া তিনি অন্য কিছু দেখতে পারেন না। অর্থাৎ আমাদের এই ক্যারোলাস লিনিয়াস স্যার কি করলেন, এই জীব জগৎকে নিয়ে যখন ভাবা শুরু করলেন, তিনি যার চারপাশে একটু খেয়াল করলেন। সো তিনি দেখলেন কিছু উদ্ভিদ দেখা যায়, কিছু প্রাণী দেখা যায়। সো তার কারণে তিনি জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, কি বলেছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং একটা হচ্ছে আমাদের প্রাণী জগৎ। এই যে কথাটা তিনি বললেন, ওকে। আর তখন থেকেই তাকে বলা হচ্ছে কি জীব জগৎ মানে শ্রেণীবিন্যাসের জনক। অর্থাৎ তিনি জীব জগৎকে কয় শ্রেণীতে ভাগ করলেন? দুই শ্রেণীতে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। তো লক্ষ্য করো, এটা কিন্তু অত্যন্ত সহজ ব্যাপার, এটা চাইলে আমরাও আবিষ্কার করতে পারতাম, কিন্তু কথা হচ্ছে যেহেতু তিনি আগেই করেছেন, তো তিনি কিন্তু অলরেডি জনক নামের পদবিটা পেয়ে গেছেন। তো লক্ষ্য করো, তিনি কি করলেন, জাস্ট চারপাশে তাকালেন, উদ্ভিদ দেখতে পেলেন, প্রাণী দেখতে পেলেন, যার কারণে জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করলেন, খেলা শেষ। এখন কথা হচ্ছে, যেহেতু দিন যত গড়াচ্ছে, আধুনিক কিন্তু আরো আধুনিকতা আরো কি করতেছে, বাড়তেছে, এবং কি করছে, আরো বিভিন্ন বিষয় কিন্তু এখন নতুন করে উদ্ভাবন হচ্ছে, বিজ্ঞানীর সংখ্যাও বাড়তেছে, চিন্তাশীল মানুষের সংখ্যাও বাড়তেছে। তো এই রকম একজন চিন্তাশীল ব্যক্তি, তিনি আবার কি করলেন, তিনি আবার এই ক্যারোলাস লিনিয়াসকে ভুল প্রমাণিত করলেন। তো তিনি দেখলেন যে আমাদের এই উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, অর্থাৎ উদ্ভিদ জগতের মধ্যে যাবতীয় উদ্ভিদগুলো, প্রাণী জগতের মধ্যে যাবতীয় প্রাণীগুলো, এগুলো নিয়েই তো আমাদের পৃথিবী। কিন্তু তিনি দেখলেন এমন কিছু বস্তু আছে যেগুলো উদ্ভিদও না, প্রাণীও না। সেগুলোকে তিনি কি করবেন তাহলে? ক্যারোলাস লিনিয়াস কি সঠিক ধারণা দিতে পেরেছেন না। সো এখন আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে আমাদের আর.এইচ. হুইটেকার। আমি যদি একটু লিখি আর.এইচ. হুইটেকার। সো এই ক্যারোলাস লিনিয়াসের যে মতবাদটা, এটা কিন্তু দীর্ঘদিন যাবত চলছিল, মানুষজন এটাই কিন্তু ভেবে নিয়েছিল যে জীবজগৎ দুই ভাগে ভাগ, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। বাট আর.এইচ. হুইটেকার কিন্তু এই সমস্যাটা সমাধান করলেন, এইচ. হুইটেকার। সো তিনি কি করলেন, তিনি হচ্ছে কিন্তু 1969 সালে একটা মতবাদ দিলেন। সেটি হচ্ছে কিন্তু আমাদের ক্যারোলাস লিনিয়াসের বিপরীত, মানে কি বিরুদ্ধে একটা মতবাদ দিলেন। তো বিরুদ্ধে বলবো না, জাস্ট তিনি যা ভাবেছেন সেটাই কিন্তু দিয়েছেন। সো আর.এইচ. হুইটেকার এখন তিনি আবার কি করেছেন, বিভিন্ন প্রমাণ সহ কিন্তু তিনি দলিল সহ দেখিয়েছেন। কিভাবে? তিনি বিভিন্ন কোষের পর্যবেক্ষণ করেছেন, কোষের নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেছেন, ইত্যাদি নানান বিষয় পর্যবেক্ষণ করার পর তিনি এইভাবে লিখলেন জীব জগৎকে। তো তিনি জীব জগৎ দিলেন, দেওয়ার পরে এইভাবে একটা কি দিলেন, টান দিলেন। এখন তিনি কি করলেন, এই জীব জগৎকে আমাদের 5 ভাগে ভাগ করলেন। তিনি কি করলেন, ক্যারোলাস লিনিয়াস তো 2 ভাগে ভাগ করেছিল, বাট এই আর.এইচ. হুইটেকার কি করলো, 5 ভাগে ভাগ করলো। একটা হচ্ছে আমাদের, আমি যদি একটু লিখি সেটা হচ্ছে, একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে কি মনেরা। সো এইটা একটা রাজ্য দিলেন, এগুলোর নাম হচ্ছে কিন্তু রাজ্য। দেন তিনি আরেকটা ভাগে ভাগ করলেন, সেটা হচ্ছে মনেরা, এরপরে হচ্ছে প্রোটিস্টা। আমি যদি একটু জাস্ট লিখি প্রোটিস্টা। সো জাস্ট লক্ষ্য করো, সো তিনি কি করলেন, জীবজগৎকে 5 ভাগে ভাগ করলেন, বা 5 কিংডম। সো 5 ভাগে ভাগ করলেন প্রোটিস্টা। দেন হচ্ছে তিনি আবিষ্কার করলেন ফানজাই। সো লক্ষ্য করে একটু, ফানজাই। দেন হচ্ছে প্লান্টি, তিনি কি আবিষ্কার করলেন, প্লান্টি। আর এইখানে আমি দিচ্ছি হচ্ছে অ্যানিমেলিয়া। সো এই জীব জগৎকে তিনি কি করলেন, 5 ভাগে ভাগ করলেন, বা 5টা রাজ্যে ভাগ করলেন। একটা হচ্ছে মনেরা,
একটা হচ্ছে প্রোটিস্টা, একটা হচ্ছে ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। সো লক্ষ্য করো আরএস হুইটেকারের এই মতবাদটা দিলেন এবং এখন পর্যন্ত তার মতবাদ একদম কিন্তু কারেক্ট রয়েছে। তার মতবাদ কি রয়েছে? কারেক্ট রয়েছে। অর্থাৎ তিনি যেটা দিয়েছেন এটাই হচ্ছে আমাদের জীবজগতের ভাগ। বাট এইটাকে একটু সংশোধন করেছেন আরেকজন বিজ্ঞানী। তার নামটা যদি আমি একটু লিখি, তার নাম হচ্ছে কিন্তু আমাদের মার্গুলিস স্যার। তার নাম কি? মার্গুলিস। তো মার্গুলিস কি করেছেন? মার্গুলিস আবার 1969 এর পর 1974 সালে 1974 সালে তিনি আবারও কি করেন? এই জীবজগৎকে আমাদের আরএস হুইটেকার স্যার যে বিষয়টা বলেছিলেন, তো তিনিও একই কথা বললেন, বাট একটু শুধু কি করলেন? পরিবর্তন আনলেন। পরিবর্তনটা হচ্ছে তিনি এই জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করলেন। কয়টা ভাগে ভাগ করলেন? তিনি কিন্তু এই জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে সুপার কিংডম 1 বা যেটাকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুপার কিংডম। সুপার কিংডম জাস্ট ধরে নাও সুপার কিংডম হচ্ছে 1। সো এই একটা ভাগে তিনি ভাগ করলেন, অর্থাৎ জীবজগৎকে তিনি দুই ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা হচ্ছে সুপার কিংডম 2, যেটার নাম হচ্ছে কিন্তু অ্যাকারিওটা না, এটা হচ্ছে আলাদা। সো এটা হচ্ছে ইউক্যারিওটা। যেটা হচ্ছে আমাদের সুপার কিংডম। অর্থাৎ তিনি জীবজগৎকে দুই ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে সুপার মানে দুইটা সুপার কিংডমে ভাগ করলেন। একটা হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সো সুপার কিংডম 2। সো এই দুই ভাগে তিনি কি করলেন? ভাগ করলেন। এখন লক্ষ্য করো সুপার কিংডম 1 এর নাম দিলেন প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 এর নাম দিলেন হচ্ছে ইউক্যারিওটা। এখন তিনি আবার কি করেছেন? এই আরএস হুইটেকার যে মতবাদটা দিয়েছিলেন যে 5টা রাজ্যে ভাগ করেছিলেন, এই 5টা রাজ্যকে আবার তিনি এই দুইটার অন্তর্ভুক্ত করেন। সো কি কিভাবে একটু লক্ষ্য করো। তিনি এই প্রোক্যারিওটার ভিতরে এই আমাদের আরএস হুইটেকার যে মোনেরা রাজ্য আবিষ্কার করেছিলেন, সেই মোনেরা রাজ্যকে তিনি এই সুপার কিংডম 1 এ বা প্রোক্যারিওটাতে অবস্থান দেন। ওকে, এরপরে আর বাকি যে 4টা আমাদের আরএস হুইটেকার দিয়েছিলেন, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 4টাকে তিনি ইউক্যারিওটার অন্তর্ভুক্ত করেন। একটা হচ্ছে আমাদের প্রোটিস্টা, দেন হচ্ছে ফানজাই, দেন হচ্ছে প্লান্টি, দেন হচ্ছে কিন্তু অ্যানিমেলিয়া। সো লক্ষ্য করো আমাদের আরএস হুইটেকার তিনি যে মতবাদ যে 5টা রাজ্য দিয়েছিলেন, রাজ্য 5টাই আছে, বাট এই 5টাকে আবার কি করেছেন? দেখো আমাদের মার্গুলিস আর 1974 সালে আবারও একটু সংশোধন করেছেন। দুইটা আমাদের সুপার কিংডম বানিয়েছেন। একটা হচ্ছে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা। এই প্রোক্যারিওটার মধ্যে তিনি রেখেছেন হচ্ছে মনেরাকে, আর ইউক্যারিওটার মধ্যে তিনি বাকি 4টাকে রেখেছেন। সো এখন হচ্ছে বর্তমানে এইটাই কিন্তু চলতেছে, বর্তমানে জীবজগতে এইটাই চলতেছে। এখন তোমরা চাইলে আবার নতুন করে সংশোধন করে বিজ্ঞানীতে পরিণত হতে পারো। সো লক্ষ্য করো জীবজগৎ এখন হচ্ছে আমাদের জীবজগৎকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইউক্যারিওটা, একটা হচ্ছে প্রোক্যারিওটা। সো প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত হচ্ছে মোনেরা এবং ইউক্যারিওটার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন এই যে রাজ্য, এগুলোকে বলা হয় রাজ্য আর এগুলোকে বলা হয় সুপার রাজ্য। ওকে, এই দুইটা হচ্ছে সুপার রাজ্য। এই সুপার রাজ্যের অন্তর্ভুক্ত কিছু রাজ্য। আচ্ছা, এখন লক্ষ্য করো এখন মোনেরা এই একটাই, কিন্তু এটার মধ্যে জাস্ট একটা, সেটা হচ্ছে মোনেরা, আর এটার মধ্যে 4টা আছে। এখন এই প্রোক্যারিওটার অর্থ কি? অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, প্রো মানেই হচ্ছে কিন্তু আদি, প্রো মানেই হচ্ছে কিন্তু পূর্ব বা কিছু। আমি যদি একটু লিখি প্রো এই শব্দটা তোমরা যেখানেই দেখবা বায়োলজিতে, সেই প্রো বলতে বোঝায় হচ্ছে আদি। আদি মানে কি? পূর্বকালে। ওকে, পূর্বে অর্থাৎ আমাদের আগেরকার যুগ কেমন ছিল? আগেরকার যুগ কিন্তু একটু হলেও মানে কি বলবো এটাকে, একটু হলেও অনুন্নত ছিল। ওকে, অনুন্নত, এই কথাটা জাস্ট মনে রাখবা, অনুন্নত। তার মানে যেহেতু এখানে প্রোক্যারিওটা, প্রো মানে হচ্ছে কিন্তু অনুন্নত, তাহলে এই প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত যেটা আছে সেই যে প্রাণী বা যাই থাকুক সেটা কি থাকবে? সেটার বৈশিষ্ট্য একটা হচ্ছে সেগুলো অনুন্নত বা উন্নত নয়। আর এগুলো হচ্ছে কিন্তু আমাদের উন্নত প্রাণী বা উদ্ভিদ। এগুলো কি? উন্নত প্রাণী বা উদ্ভিদ, এই ইউক্যারিওটার প্রাণী, ইউক্যারিওটার জীব। ওকে, আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমরা যে এই 5টা রাজ্য পাইলাম, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এবং মোনেরা, এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য আছে। কি বলেছি? বৈশিষ্ট্য আছে। দেন হচ্ছে এগুলোর কিন্তু উদাহরণ আছে। ওকে, তো এখন প্রশ্নে কিন্তু দিয়ে দেয় যে
সাপোজ দিয়ে দিল যে আমাদের প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো, পাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। এখন তোমরা বলবা এখানে তো 5টা রাজ্য, 5টা রাজ্যের বৈশিষ্ট্য লেখা কিন্তু অনেক টাফ ব্যাপার। এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য মুখস্থ করতে গেলে অনেক কিন্তু খাটাখাটনির দরকার আছে, পাশাপাশি এগুলোর উদাহরণও কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আমি তোমাদেরকে এখন একটা ছক দেখাবো, জাস্ট একটা ছকের মাধ্যমে এখন তোমরা কি করতে পারবে, এই যে আমাদের 5টা রাজ্য আছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, মোনেরা, এই 5টা রাজ্যের তোমরা বৈশিষ্ট্যগুলো খুব সহজে টেকনিক্যাল ট্রিক্স এর মাধ্যমে উদাহরণগুলো জানতে পারবা। ঠিক কিভাবে, আমি যদি তোমাদেরকে একটু লক্ষ্য করাই, তো তোমরা এইখানে কি দেখতে পাচ্ছ, এইখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে একটা ছক। এইখানে কি দেয়া আছে, এইখানে দেয়া আছে হচ্ছে একটা ছক। এখন কথা হচ্ছে এই ছক দ্বারা কি হবে, তো এই ছক দ্বারা কিন্তু তোমরা 5টা যে রাজ্য আছে, এই 5টা রাজ্য খুব সহজে জানতে পারবা। এই 5টা রাজ্যর প্রতিটার বৈশিষ্ট্য কি এবং প্রতিটার বিষয় কি কি উদাহরণ আছে, সবগুলো কিন্তু তোমরা এই 5টা রাজ্যের জানতে পারবা। ঠিক কিসের মাধ্যমে, আমাদের এই ছকটা পুরোটার মাধ্যমে। এখন কথা হচ্ছে ঠিক কিভাবে, লক্ষ্য করো এইখানে আমাদের দেখো মোনেরা যে বৈশিষ্ট্যগুলো আছে, আমি কি বলেছিলাম মোনেরা যেহেতু প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত, আর প্রোক্যারিওটার যেটাই অন্তর্ভুক্ত সেটা কিন্তু একটু অনুন্নত। তো এই মোনেরার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। কি বলেছি, মোনেরার বৈশিষ্ট্যগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। সো তোমরা কি করবা, তোমরা হচ্ছে কিন্তু এই পুরো ছকটা একটু নিজেরা আঁকার চেষ্টা করবা। ওকে, তাহলে তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই পুরো ছকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তোমরা কি করতে পারবা, জাস্ট মনেরার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হালকা করে একটু মুখস্থ রাখবা। এই সবগুলো বৈশিষ্ট্য, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বৈশিষ্ট্য আছে, এই মনেরার 8টা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। দেন হচ্ছে এই সবগুলোর একটু শুধু উদাহরণগুলো মুখস্থ রাখবে। আশা করি বুঝতে পেরেছো। তো উদাহরণ হিসেবে সাপোজ প্রোটিস্টার উদাহরণ এগুলো, ফাঞ্জাইয়ের উদাহরণ এগুলো, আর প্লান্টি মানে হচ্ছে সকল উদ্ভিদ এগুলোর মধ্যে আছে, আর অ্যানিমেলিয়া মানে সকল প্রাণীগুলো এই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে এই মোনেরার যে বৈশিষ্ট্যগুলো এগুলো একটু মনে রাখবা। আর আমি প্রথমেই বলেছিলাম মোনেরা যেহেতু প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত, সুতরাং এগুলো কি, এগুলোর হচ্ছে কিন্তু আমাদের যে বৈশিষ্ট্য সেগুলো একটু অনুন্নত বা উন্নত নয়। তার মানে একটা কথা মনে রাখবা, আমাদের এই বৈশিষ্ট্যগুলো সাপোজ এইখানে আছে এই বৈশিষ্ট্যগুলো, তো এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে এই বৈশিষ্ট্য থেকে এটাতে আসবে, এগুলো পূরণ করতে পারবা। অর্থাৎ আমরা কি করবো, এই ছকগুলো এখন আমরা পূরণ করব। তাহলে আমাদের প্লান্টিরও সাথে সাথে 8টা আমরা বৈশিষ্ট্য জানতে পারবো, ফানজাইয়ের 8টা বৈশিষ্ট্য জানতে পারবো, প্লান্টি, অ্যানিমেলিয়া প্রত্যেকটারই 8টা করে বৈশিষ্ট্য কিন্তু আমরা জানতে পারবো। সো এটার জন্য আলাদা ভিডিও দেওয়ার প্রয়োজন ছিল, বাট আমি এই ক্লাসে তোমাদের শেষ করে দিতে চাচ্ছি। লক্ষ্য করো, আমরা প্রথমে এইখানে তোমরা মোনেরার যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতেছো, প্রথম যে বৈশিষ্ট্য, এটা থেকে আমরা প্রথমত প্রোটিস্টার বৈশিষ্ট্য নেব, ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য, প্লান্টি, অ্যানিমেলিয়া সবগুলোর আমরা বৈশিষ্ট্য নেব। এবং লক্ষ্য করো একটা কথা মনে রাখবা, যত এদিকে অনুন্নত থাকবে, এদিকে ডান দিকে তুমি যত যাবে তত কি হবে, বৈশিষ্ট্যের উন্নতি হবে বা উন্নত বৈশিষ্ট্য হবে। তো লক্ষ্য করো মোনেরার প্রথম অবস্থায় যে বৈশিষ্ট্য, এই প্রথম বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কিন্তু মোনেরা এককোষী। মোনেরা কি, মোনেরা রাজ্যের যেগুলো যে বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে এককোষী, মানে কি একটা কোষ দ্বারা তৈরি। ফিলামেন্টাস, সো ফিলামেন্টাস মানে কি, ফিলামেন্টাস মানে হচ্ছে একটার পর একটা কি, আমি যদি একটু তোমাদেরকে বলি ঠিক কিভাবে যুক্ত থাকে তারা। অর্থাৎ একটা মোনেরার সাথে আরেকটা মোনেরা ঠিক এইভাবে যুক্ত থাকে। ওকে, সাপোজ এইখানে আমি যদি তোমাদেরকে একটু লক্ষ্য করাই, এখানে হচ্ছে এগুলো আমাদের মোনেরা, প্রত্যেকটা আলাদা আলাদা মোনেরা। তো এই সবগুলো কি করে, আমাদের ঠিক এইভাবে যুক্ত থাকে। অর্থাৎ একটা মোনেরা আর একটার সাথে এইভাবে যুক্ত থাকে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এইভাবে কি থাকে, যুক্ত থাকে। তো এটা হচ্ছে কিন্তু মোনেরার বৈশিষ্ট্য। অর্থাৎ যেটাকে বলা হয় হচ্ছে বায়োলজির ভাষায় ফিলামেন্টাস, এটাকে কি বলা হয়, বলা হয় হচ্ছে ফিলামেন্টাস। দেন হচ্ছে কলোনিয়াল, সো কলোনিয়াল মানে কি, দলবদ্ধ। অর্থাৎ তারা যেহেতু এককোষী, তারা কি করে, এইরকম একা একা থাকে না, তারা দলবদ্ধ ভাবে অনেকগুলো মিলে কিন্তু থাকে। এখন কথা হচ্ছে এই যে দলবদ্ধ, এই 3টা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম বৈশিষ্ট্য মোনেরার, এইটা হচ্ছে কিন্তু প্রথম বৈশিষ্ট্য। এবং এইখান থেকে আমরা কি করব, প্রতিষ্ঠার বৈশিষ্ট্য বের করব। তো একটু লক্ষ্য করো, আমি কিন্তু বলেছিলাম কি হবে, যত ডানের দিকে যাবে তত কিন্তু আমাদের একটু হলেও বৈশিষ্ট্যের উন্নতি ঘটবে। তো এইখানে লক্ষ্য করো, যদি মোনেরার বৈশিষ্ট্য হয় এককোষী, তাহলে আমাদের প্রোটিস্টার বৈশিষ্ট্য কি হবে। তো প্রোটিস্টার বৈশিষ্ট্য হবে হচ্ছে এককোষী বা বহুকোষী। আমি যদি একটু শুধু লিখি, এক
কোষী এক বা হচ্ছে আমাদের বহু কোষী, এই ব্যাপারটা খেয়াল রাখবে, এক বা বহু কোষী। তাহলে লক্ষ্য করো একটু হলেও কিন্তু কি হলো, উন্নতি হলো। এরা শুধু এক কোষী, বাট এদের মধ্যে এক কোষীও আছে, বহু কোষীও আছে। এরপরে লক্ষ্য করো ফিলামেন্টাস ছিল, সো এটা কিন্তু ফিলামেন্টাস নয়, এটা হচ্ছে কলোনিয়াল, মানে দলবদ্ধ ভাবে থাকে। বাট এইখানে প্রোটিস্টার যে বস্তুগুলো আছে সেগুলো কি করে, সেগুলো একক ভাবেও থাকতে পারে, একক ভাবেও থাকতে পারে বা কলোনিয়াল ভাবেও থাকতে পারে। সো কি হলো, আমাদের এইখানে একটু হলেও কিন্তু বৈশিষ্ট্যের উন্নতি হলো, তাই না? কারণ হচ্ছে কি দেখো, এরা এক কোষী আর এদের মধ্যে এক কোষীও আছে, বহু কোষীও আছে। এরা কলোনিয়াল, মানে শুধু দলবদ্ধ ভাবেই থাকে। বাট প্রোটিস্টা রাজ্যের গুলো একক অবস্থায়, সাপোজ এটা প্রোটিস্টার একটা বস্তু, তো এটা একক অবস্থায়ও থাকতে পারে, আবার চাইলে সে আরো দল নিয়েও থাকতে পারে। তার মানে কি হলো, একটু হলেও কিন্তু বৈশিষ্ট্যের উন্নতি ঘটলো। এরপরে দেখো প্রোটিস্টা থেকে এখন ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য আমরা যদি নির্ণয় করি, তো এরা কি ছিল, এক বা বহু কোষী। আমি যদি এইটাকেই ধরি, তো এরা কি ছিল, এক কোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। বাট এগুলো, এই ফানজাই হচ্ছে আমাদের, এই প্রোটিস্টা যেমন এক কোষী বা বহু কোষী, এই ফানজাই রাজ্যের গুলো হচ্ছে এক বা বহু কোষী, এক বা বহু কোষী। সো এইটার কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয়নি, বহুকোষী। এবং হচ্ছে আমাদের এইখানে দেখো এরা ছিল কলোনিয়াল, এরা এক বা একক বা কলোনিয়াল। আর হচ্ছে এরা কিন্তু হচ্ছে মাইসেলিয়াম, ওকে, মাইসেলিয়াম। সো মাইসেলিয়াম কি, সরু সুতার নেয়, মাইসেলিয়াম মানে কি একটা সরু সুতার নেয়, এই অবস্থায় থাকে, ওকে। আর এরপরে মানে কি বৈশিষ্ট্যের একটু করে উন্নত হচ্ছে। দেন প্লান্টি, সো প্লান্টির কি হয়, প্লান্টির ক্ষেত্রে লক্ষ্য করো এরা হচ্ছে সাধারণত, এরা যেহেতু এরা এক কোষী, এরা এক বা বহু কোষী, এটা এক বা বহু কোষী। এবং এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের শুধুমাত্র কি বহুকোষী, এটা হচ্ছে শুধুমাত্র বহুকোষী, ওকে। এদের কি হলো, এখন আরো কিন্তু উন্নত হলো। তো লক্ষ্য করে এরা ছিল এক কোষী, বাট এরা এক বা বহু, এরা এক বা বহু, এরা হচ্ছে বহু, অর্থাৎ এরা কোনোভাবেই এক কোষী নয়, এরা কি সবসময় বহুকোষী। তো লক্ষ্য করো বহুকোষী, এবং এরা ছিল কলোনিয়াল, এরা ছিল একক বা কলোনিয়াল, এরা ছিল কি মাইসেলিয়াম, অর্থাৎ সেই রকম একটা কোষ। আর এরা হচ্ছে কিন্তু উন্নত টিস্যুতন্ত্র, কি বলেছি, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, টিস্যুতন্ত্র বিদ্যমান, ওকে। সো লক্ষ্য করো এদের মাঝে কি কেমন টিস্যুতন্ত্র বিদ্যমান, উন্নত, অর্থাৎ এরা ছিল মাইসেলিয়াম। সো এখান থেকে এদের কিন্তু আরো একটু উন্নতি ঘটলো, এটা টিস্যুতন্ত্র আরো কি একটু উন্নত। আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে এরা অবশ্যই বহুকোষী। সো লক্ষ্য করো আমাদের কিন্তু কি করতেছে, বহুকোষী, এবং হচ্ছে এরা জটিল টিস্যু দ্বারা তৈরি, কি বলেছে, জটিল, অর্থাৎ এদের কিন্তু আরো উন্নতি হলো, জটিল টিস্যুতন্ত্র থাকে, ওকে, টিস্যুতন্ত্র থাকে। সো এটা হচ্ছে কিন্তু আমাদের প্রথম খালিঘর সবারই পূরণ। অর্থাৎ মনেরার বৈশিষ্ট্য এক কোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। প্রোটিস্টার বৈশিষ্ট্য এক বা বহুকোষী, একক বা কলোনিয়াল। এরপরে ফানজাইয়ের বৈশিষ্ট্য এক বা বহুকোষী, মাইসেলিয়াম। প্লান্টি হচ্ছে বহুকোষী, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। আর অ্যানিমেলিয়া হচ্ছে বহুকোষী, জটিল টিস্যুতন্ত্র থাকে। আচ্ছা, এরপরে নিউক্লিয়াস সুগঠিত নয়। মনেরার একটা বৈশিষ্ট্য কি, যে নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা নেই। আচ্ছা, তোমরা কি জানো, একটা নিউক্লিয়াস যদি, একটা নিউক্লিয়াসের ভিতরে কিন্তু কয়েকটা অঙ্গাণু থাকে। যেমন কি কি থাকে, দেখো নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিয় প্লাজম থাকে। সো এই যে আমাদের মনেরা রাজ্যের যারা আছে, সো তাদের নিউক্লিয়াসে সবগুলো বস্তু থাকে না। শুধু দেখো তাদের নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়ার পর্দা নেই। তো তার মানে কি, তার মানে তাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। আর আমি কি বলেছিলাম, যত এইদিকে যাবে তত কি হবে, আমাদের কিন্তু একটু উন্নত হবে। তো দেখো এদের, আমাদের কি নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, বাট এদের কিন্তু নিউক্লিয়াস সুগঠিত, ওকে, এদের নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত, নিউক্লিয়াস কি সুগঠিত। তো এদের নিউক্লিয়াস কি হবে, এদের নিউক্লিয়াসও কিন্তু সুগঠিত, ওকে। তার মানে যেহেতু আমাদের উন্নতি ঘটবে, তো সুগঠিতর উপরে আর উন্নতি কি আছে, তো এগুলো সবগুলোরই হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, জাস্ট খেয়াল রাখবা, ওকে, সুগঠিত। এরপরে লক্ষ্য করো আমাদের মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নেই, শুধু রাইবোজোম আছে। এই বিষয়গুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে বিস্তারিত জানবো। বাট কথা হচ্ছে দেখো এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মানে কি, একটা কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে, যেমন কি প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোসোম, সেন্ট্রোসোম। তো এগুলোর মধ্যে শুধুমাত্র এদের রাইবোজোম আছে, বাকি যতগুলো বললাম সেগুলো নেই।
তার মানে এদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নেই, শুধু রাইবোজোম আছে। অপরদিকে আমাদের প্রোটিস্টার বৈশিষ্ট্য তাহলে কি হবে? প্রোটিস্টার বৈশিষ্ট্য হচ্ছে সব ধরনের অঙ্গাণু থাকে, কি বলেছি? সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকে, সব ধরনের। ওকে, মানে কি হচ্ছে এখানে বৈশিষ্ট্যের উন্নতি হচ্ছে, অঙ্গাণুগুলো থাকে। সো লক্ষ্য করো, মোনেরা রাজ্যের কি থাকে না, রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু থাকে না, বাট প্রোটিস্টা রাজ্যের যে প্রাণীগুলো আছে সেগুলো সব ধরনের অঙ্গাণু থাকে। দেন ফানজাই রাজ্যের, সো ফানজাই রাজ্যেরও কিন্তু আমাদের সব ধরনের কি থাকে, অঙ্গাণু থাকে, সব ধরনের অঙ্গাণু, অর্থাৎ বৈশিষ্ট্যের কি হয়, উন্নতি হয়। দেন হচ্ছে আমাদের এই প্লান্টি রাজ্যের, সো এদেরও কিন্তু সব ধরনের অঙ্গাণু থাকে, সব ধরনের থাকে। সো জাস্ট মনে রাখবা, যদিও কিছু কিছু কিন্তু ব্যতিক্রম থাকে, সব ধরনের অঙ্গাণু থাকে। ওকে, সো এদেরও সাইটোপ্লাজমীয় সব ধরনের অঙ্গাণু থাকে, তো কিছু থাকে না, যেমন এদের সেন্ট্রোসোম নেই, আবার প্রাণীর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে কি নেই, আমাদের প্লাস্টিড নেই। তো যাই হোক, তবুও আমরা বলতে পারি সব ধরনের অঙ্গাণু থাকে, অ্যানিমেলিয়ারও সব ধরনের থাকে, সব ধরনের অঙ্গাণু থাকে। সো তোমরা এভাবেই দিবা। ওকে, আমি একটু পরে বিশ্লেষণ করব এটা অঙ্গাণু থাকে, যে প্রশ্নে ঠিক কিভাবে চাওয়া হবে তুমি ঠিক কিভাবে উত্তর করবা। ওকে, আমি কিন্তু একটু পরে এই পুরোটা বিশ্লেষণ করব। দেন হচ্ছে দেখো, মোনোরা রাজ্যের বৈশিষ্ট্য কি, যে কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়। সো দ্বিবিভাজন কি, ওই যে তোমরা কিন্তু পড়েছিলে অ্যামাইটোসিস প্রক্রিয়া, সো সেই প্রক্রিয়ায় কিন্তু আমাদের কোষ বিভাজন হয় হচ্ছে মোনেরা রাজ্যের প্রাণীর। এখন কথা হচ্ছে তাহলে প্রোটিস্টা রাজ্যের কি বিভাগ, কোন মানে বিভাজন হয় কোন প্রক্রিয়ায়? সো অলওয়েজ মনে রাখবা, প্রোটিস্টা রাজ্যের বিভাজন হয় হচ্ছে আমাদের কনজুগেশন। ওকে, প্রোটিস্টা রাজ্যের হয় হচ্ছে কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন এই প্রক্রিয়ায় হচ্ছে আমাদের কোষ বিভাজন হয় প্রোটিস্টা রাজ্যের। দেন হচ্ছে দেখো, আর ফানজাই রাজ্যের কি হয়, ফানজাই রাজ্যের ক্ষেত্রে স্পোর তৈরির মাধ্যমে, স্পোর, সো স্পোরের মাধ্যমে কি হয়, এই কোষ বিভাজন সম্পন্ন হয়। দেন প্লান্টি রাজ্যের কি হয়, এটা জাস্ট একটু মনে রাখবা। সো প্লান্টি রাজ্যের কোষ বিভাজন হয় কিন্তু হচ্ছে যৌন এবং অযৌন জননের মাধ্যমে। তো লক্ষ্য করো, যৌন জনন এবং হচ্ছে কিন্তু অযৌন জনন প্রক্রিয়ায় আমাদের কি হয়, প্লান্টির যে কোষগুলো সেগুলো বিভাজন হয়। তো যৌন জনন কি, অর্থাৎ স্ত্রী স্ত্রী যে কোষ এবং কি পুং কোষ এগুলো যুক্ত হয়ে যে জননটা হয় সেটা হচ্ছে কিন্তু যৌন জনন। আর অযৌন জনন মানে ডালপালা থেকে যে জনন গুলো হয় সাধারণত গাছপালার ক্ষেত্রে, সেগুলো হচ্ছে অযৌন জনন। দেন হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া। তো অ্যানিমেলিয়ার ক্ষেত্রে দেখো, এদের শুধুমাত্র যৌন জননের মাধ্যমে কোষ বিভাজন হয়। কিসের মাধ্যমে? যৌন জননের মাধ্যমে। তো লক্ষ্য করো, যৌন জনন। ওকে, সো এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। এরপরে দেখো ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। সো লক্ষ্য করো, মানে এদের মোনেরা রাজ্যের বৈশিষ্ট্য কি, ক্রোমোজোম যেটা আছে এই ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র ডিএনএ থাকে। আর প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এদের ডিএনএ থাকে, ডিএনএ তো থাকি, ডিএনএ এর পাশাপাশি আরএনএ থাকে। দেন আমাদের আরো কি কি থাকে, ওই যে তোমরা কিন্তু পড়েছিলে, প্রোটিন থাকে, প্রোটিন, তারপরে লিপিড থাকে, হিস্টোন থাকে, হিস্টোন, দেন হচ্ছে নন হিস্টোন থাকে। ওকে, নন হিস্টোন। সো এইগুলো কিন্তু আমাদের থাকে হচ্ছে মনে প্রোটিস্টা রাজ্যের। দেন হচ্ছে ফানজাই রাজ্যের ক্ষেত্রে কি হবে, আরো একটু মানে উন্নত নেই, এই ফানজাই রাজ্যের ক্ষেত্রেও এগুলোই থাকে। ওকে, ফানজাই রাজ্যের ক্ষেত্রেও কি থাকে, এই ডিএনএ আরএনএ, অর্থাৎ আমি যদি একটু লিখি ডিএনএ, দেন হচ্ছে আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন। সো জাস্ট লিখলাম হিস্টোন, এনএইচ তে বোঝাচ্ছে নন হিস্টোন, জাস্ট মনে রাখবা। এরপর লক্ষ্য করো, প্লান্টি রাজ্যের ক্ষেত্রে আমাদের কি হয়, ওই একই ডিএনএ আরএনএ প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন। ওকে, ডিএনএ আরএনএ প্রোটিন, জাস্ট মনে রাখো হিস্টোন, নন হিস্টোন। এরপর যৌন মানে এইখানে অ্যানিমেলিয়ার ক্ষেত্রে কি হয়, অ্যানিমেলিয়ার ক্ষেত্রেও এই একইগুলো থাকে, অর্থাৎ এগুলো সবারই একই, শুধু মোনেরার শুধুমাত্র ডিএনএ থাকে। আর বাকি রাজ্যের সবকিছুর কি থাকে, ডিএনএ আরএনএ প্রোটিন হিস্টোন নন হিস্টোন এই বিষয়গুলো কিন্তু থাকে, ডিএনএ আরএনএ প্রোটিন হিস্টোন নন হিস্টোন। ওকে, এরপরে কোষ প্রাচীর। দেখো কোষ প্রাচীর, কোষের কি থাকে, প্রাচীর। সো এইখানে দেখো মোনেরা রাজ্যের যারা আছে তাদের কি থাকে, কোষ প্রাচীর থাকে। সো এরপরে প্রোটিস্টা রাজ্যের যারা আছে তাদের কিন্তু কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে না। জাস্ট এইখানে একটু লক্ষ্য করো,
এইভাবেই কিন্তু তুমি মনে রাখতে পারো কোষ প্রাচীর কি থাকে না। তো বৈশিষ্ট্যের এইখানে একটু কিন্তু উন্নতি না হয়ে একটু অবনতি হয়েছে, সেটাই। যাই হোক, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। সো এদের কি থাকে না, কোষ প্রাচীর থাকে না। দেন হচ্ছে এদের কিন্তু ফানজাই রাজ্যের যারা আছে তাদের কিন্তু কোষ প্রাচীর থাকে। ওকে, কোষ প্রাচীর থাকে। এরপরে যারা প্লান্টি রাজ্যের আছে এদেরও কিন্তু কোষ প্রাচীর অবশ্যই থাকে, অর্থাৎ প্রতিটা গাছপালাকে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। সো গাছপালার যে কোষে কিন্তু অবশ্যই কোষ প্রাচীর থাকে। ওকে, কোষ প্রাচীর থাকে। তো এরপরে এদের আবার প্রাণীর আবার কি হয়, কোষ প্রাচীর থাকে না, অর্থাৎ অ্যানিমেলিয়া প্রাণী জগৎ যেটা আছে, তো এখানে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, এদের কোষে কোষ প্রাচীর থাকে না। সো এগুলো বিষয়, কোষ প্রাচীর কি, এগুলো বিষয় নিয়ে কিন্তু পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আমরা জানবো। কোষ প্রাচীর থাকে না, জাস্ট এটাই হচ্ছে কিন্তু নিয়ম। ওকে, সো এটা একটু মনে রাখবা যে এদের থাকে, এদের থাকে না, এদের থাকে, এদের থাকে, এদের থাকে না। এরপরে লক্ষ্য করো আমাদের মনেরা রাজ্যের যে আমাদের যেগুলো যে বস্তুগুলো আছে এদের কি নেই, প্লাস্টিড নেই। সো প্লাস্টিড নেই, তার মানে কিন্তু এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। তোমরা কিন্তু জানো যে প্লাস্টিড সালোক সংশ্লেষণ করতে গেলে তার অবশ্যই প্লাস্টিড থাকতে হবে, বাট কিছু সংখ্যকের কিন্তু আবার কি থাকে, এই প্লাস্টিড থাকে। সো এইখানে দেখো প্রোটিস্টা রাজ্যের ক্ষেত্রে একটু কিন্তু উন্নত হবে। সো প্রোটিস্টা রাজ্যের ক্ষেত্রে এদের ছিল প্লাস্টিড নেই, বাট এদের প্লাস্টিড থাকে, প্লাস্টিড কি থাকে। আর এদের দেখো কিছু সংখ্যকের আছে, এদের কিছু সংখ্যকের আবার প্লাস্টিড আছে, আবার এদের ক্ষেত্রে কিছু সংখ্যকের প্লাস্টিড নেই, কিছু সংখ্যকের নেই, কিছু সংখ্যকের আবার নেই। ওকে, কিছু সংখ্যক নেই। তার মানে কি দাঁড়ালো, এদের প্লাস্টিড নেই, এদের প্লাস্টিড আছে, এদের কিছু সংখ্যকের আছে, এদের কিছু সংখ্যকের আবার নেই। তো একটু উন্নতি কিন্তু হয়েছে। এরপরে ফানজাই রাজ্যের ক্ষেত্রে কি হয়, তো ফানজাই রাজ্যের ক্ষেত্রে কিন্তু দেখো এইখানে থাকে না, এদের কি থাকে না, প্লাস্টিড থাকে না। ওকে, জাস্ট মনে রাখবা। তো ফানজাই রাজ্যের যারা আছে তাদের কি থাকে না, প্লাস্টিড থাকে না। দেন লক্ষ্য করো প্লান্টি রাজ্যের যারা আছে তাদের কিন্তু প্লাস্টিড অবশ্যই থাকে। কেননা কারণ কি, কারণ হচ্ছে প্লান্টি রাজ্যের মধ্যে যাবতীয় উদ্ভিদ আছে, তো উদ্ভিদের কিন্তু অবশ্যই সালোক সংশ্লেষণ ঘটে, যার কারণে তার কিন্তু প্লাস্টিড লাগবে। তো এদের কি থাকে, প্লাস্টিড কিন্তু থাকে। ওকে, তো এটা মনে রাখবা, প্লাস্টিড থাকে। এরপরে এদের অ্যানিমেলিয়া রাজ্যের যারা প্রাণী আছে তো তাদের কিন্তু প্লাস্টিড থাকে না। কারণ কি, কারণ তারা তো সালোক সংশ্লেষণ করে না, আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল, যার কারণে এদের কি থাকে না, প্লাস্টিড থাকে না। তো এই বিষয়টা খেয়াল রাখবা। দেন হচ্ছে আমাদের দেখো আমাদের মনেরা রাজ্যের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা খাদ্য গ্রহণ কিভাবে করে। তো লক্ষ্য করো শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, মানে কি শুষে নেয়, এরা যে কোনো বস্তুর উপর বসে সেটা থেকে শুষে নেয়। কিছু সংখ্যক সালোক সংশ্লেষণ পদ্ধতিতে, অর্থাৎ এখানে মনোরা রাজ্যের বৈশিষ্ট্য হলো এরা কিভাবে করে, খাদ্য শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, বাট কিছু সংখ্যক আছে যারা কি করে, সালোক সংশ্লেষণ করে। কারণ এদের কিছু সংখ্যকের কি আছে, প্লাস্টিড আছে, কিছু সংখ্যকের প্লাস্টিড আছে। তো যাদের প্লাস্টিড আছে যে কিছু সংখ্যকের, তারা কি করে, অবশ্যই সালোক সংশ্লেষণ করে। তার মানে এরা প্লাস্টিড নেই বিধায় এরা সাধারণত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কিছু সংখ্যকের প্লাস্টিড থাকায় কিছু সংখ্যক কি করে, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। অপরদিকে প্রোটিস্টা রাজ্যের ক্ষেত্রে কি হয়, তো প্রোটিস্টা রাজ্যের ক্ষেত্রে দেখো প্রোটিস্টা রাজ্যে যারা আছে তারা কিন্তু যেহেতু তাদের প্লাস্টিড থাকে, তো তারা কি করে, অবশ্যই সালোক সংশ্লেষণ করে। তার মানে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে তারা কি করে, তারা কিন্তু খাদ্য গ্রহণ করে। তবে যেহেতু কিছু সংখ্যকের আবার কি নেই, প্লাস্টিড নেই, তার মানে আবার কিছু সংখ্যক কি করে, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে না, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, এরপরে সো এদের ক্ষেত্রে সাধারণত সালোক সংশ্লেষণ পদ্ধতি ঘটে যেহেতু প্লাস্টিড থাকে। ফানজাই রাজ্যের দেখো এইখানে আমাদের কি ছিল, এখানে ছিল শোষণ পদ্ধতি, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। ফানজাই রাজ্যের যারা আছে তারাও কিন্তু শোষণ পদ্ধতিতে, ওকে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, শোষণ পদ্ধতিতে খাদ্য 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 লক্ষ্য করে একটু খাদ্য গ্রহণ করে। ওকে, তাহলে আমাদের এরা শোষণ পদ্ধতি, এরা সালোক সংশ্লেষণ, আবার এরা শোষণ। দেন এরা কিন্তু প্লান্টি, এদের প্লাস্টিড অবশ্যই থাকে, তার মানে এরা অবশ্যই কি করবে, সালোক সংশ্লেষণ করবে। তো লক্ষ্য করো এরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতেই খাদ্য গ্রহণ করে। ওকে, সালোক সংশ্লেষণের মাধ্যমে। দেন হচ্ছে অ্যানিমেলিয়া, সো এদের যেহেতু প্লাস্টিড থাকে না, সো এরা কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে না। সো এরা কি করে, এরা গলাধকরণের মাধ্যমে, গলাধকরণ, সো এই পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ কি খায়, চিবিয়ে খায়, খাবার চিবিয়ে খায়। সো এটাকে বলা হয় গলাধকরণ পদ্ধতি। সো এই পদ্ধতিতে কি করে, অ্যানিমেলিয়া খাদ্য গ্রহণ করে। দেন হচ্ছে মনেরা রাজ্যের যে উদাহরণ, নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। প্রোটিস্টা রাজ্যের যে উদাহরণ সেগুলো হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম,
এককোষীয় বহুকোষী শৈবাল, এরপরে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, মানে এগুলো হচ্ছে ফাঞ্জাইয়ের উদাহরণ। এরপরে প্লান্টির উদাহরণ কি, সকল ধরনের উদ্ভিদ হচ্ছে কিন্তু প্লান্টির উদাহরণ, আর অ্যানিমেলিয়ার উদাহরণ হচ্ছে সকল ধরনের প্রাণী। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরাও এই চার্টটা কিন্তু অবশ্যই বানাবা। এখন আমি যদি তোমাদেরকে বলি এখান থেকে প্রশ্নে ঠিক কিভাবে আসবে, তো তোমাকে বলবে কি, বলবে যে মনেরা এবং ফাঞ্জাই রাজ্যের পার্থক্য গুলো লেখো। তো তুমি কি করবা, তুমি এইভাবে লিখবা। তুমি কিন্তু জানো যে মনেরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল, আর অপর দিকে লিখবা ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এক বা বহুকোষী এবং মাইসেলিয়াম। দেন মনেরার এই বৈশিষ্ট্য লিখবা, ফাঞ্জাইয়ের এইটা, অর্থাৎ যেখানে যেখানে পার্থক্য আছে। দেন এরা কি করে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নেই, এদের সব ধরনের অঙ্গাণু থাকে। এদের কোষ বিভাজন, দ্বিবিভাজন, এদের স্পোর তৈরির মাধ্যমে। এরা শুধু ডিএনএ থাকে, এদের ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন সব থাকে। কোষ প্রাচীর থাকে, এদেরও থাকে। বাট এইটা কিন্তু তাহলে তখন আর পার্থক্য হয়ে গেল না, অর্থাৎ এই এই যে সংজ্ঞাটা আছে বা এই বিষয়টা কিন্তু বাদ দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। এদের প্লাস্টিড নেই, সো এদেরও প্লাস্টিড নেই, তাহলে এটাও কিন্তু বাদ দিতে হবে, এটাও বাদ দিতে হবে, এইটাও। দেন তোমাকে এইটা দিতে হবে। ওকে, সো এরা শোষণ পদ্ধতি না, এটাও কিন্তু সেম, তাহলে এটাও দেওয়া যাবে না, এই বৈশিষ্ট্যটাও। স্যার শেষে কি দিবা, উদাহরণ দিবা। সো এদের উদাহরণ এটা, এদের উদাহরণ দিবা এটা, তাহলে কি হবে, পার্থক্য হবে। এখন যদি তোমাকে বলে যে প্রোটিস্টা এবং ফানজাইয়ের মধ্যে যে সম্পর্কগুলো আছে বা একই বিষয়গুলো সেগুলো লেখো। তো তুমি কি জানো, এরা এক বা বহুকোষী, এরাও এক বা বহুকোষী, ব্যাপারটা কিন্তু একই, তাহলে এই বৈশিষ্ট্যটা দিবা। দেন হচ্ছে দেখো এদের নিউক্লিয়াস সুগঠিত, এদেরও সুগঠিত, তাহলে এই বৈশিষ্ট্যটাও দিবা। এদের সব ধরনের অঙ্গাণু, এটারও সব ধরনের অঙ্গাণু থাকে সাইটোপ্লাজমে, এটাও দিবা। এরপর এরা কনজুগেশন স্পোর, এটা কিন্তু হবে না কারণ এটা ভিন্ন আছে। এদের ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন, এদেরও ডিএনএ। আশা করে বুঝতে পেরেছো। তাহলে এইভাবে পার্থক্য তোমাকে লিখতে বলে, এটার সাথে এটার হতে পারে, এটার সাথে এটার হতে পারে। তো যেভাবেই হোক তোমাকে কিন্তু দিয়ে দিবে। বাট এই চার্টটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো বা এই চার্টটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে, খুব সহজে সবগুলো যে রাজ্য আছে সবগুলো রাজ্যের বৈশিষ্ট্য সহ উদাহরণ সহ বুঝতে পারবে। এখন তোমাকে যেটাই বলুক, পার্থক্য বলুক কিংবা সেম জিনিস বা একই বলুক, তুমি কিন্তু পেরে যাবে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের কি শ্রেণীবিন্যাস, জীবের শ্রেণীবিন্যাস আমরা মূলত শিখেছি। বাট কথা হচ্ছে এই যে আমাদের যে রাজ্যগুলো আছে এগুলোর পড়া যদি তোমরা বইয়ে পড়তে যাও, অনেক কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, পাশাপাশি বিভিন্ন ধরনের এইখান থেকে বিশ্লেষণ পাবে না এবং মনে রাখা কঠিন হবে। বাট এই ছকের মাধ্যমে জাস্ট এইভাবে তোমরা কিন্তু সবগুলো খুব সহজে মনে রাখতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে কিন্তু জীবের শ্রেণীবিন্যাস। তো দেখো এখানে আমরা শিখলাম হচ্ছে তোমাদের জীবের শ্রেণীবিন্যাস, এবং আমরা এই জীবের শ্রেণীবিন্যাসের মধ্যে বিভিন্ন রাজ্যগুলো দেখলাম। তো এখানে দেখো সাপোজ আমরা যদি অ্যানিমেলিয়া রাজ্যকে চিন্তা করি, সেই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত যে যে সকল প্রাণীগুলো আছে বা উদাহরণ যদি বলি, তাহলে সকল প্রাণী হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এবং কথা হচ্ছে আমরা কিভাবে এই অ্যানিমেলিয়া জগতের একটি প্রাণীকে চিহ্নিত করব। সো সেটা চিহ্নিত করার জন্য কিন্তু এই অ্যানিমেলিয়া যে রাজ্যটা আছে এইটাকে আবার বিভিন্ন ধাপে ভাগ করতে হবে। সো লক্ষ্য করো, সাপোজ অ্যানিমেলিয়ার মধ্যে তো প্রাণী অনেক আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ সবই কিন্তু অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। এখন আমি চাচ্ছি যে শুধু মানুষকে আমি অ্যানিমেলিয়ার মাধ্যমে অ্যানিমেলিয়া এই রাজ্য থেকে কিভাবে বের করব, অর্থাৎ একটি প্রাণীকে আমরা কিভাবে এই অ্যানিমেলিয়া রাজ্য থেকে বের করব। তো সেইটা বের করার নিয়ম হচ্ছে, একটু লক্ষ্য করো এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি যে হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। অর্থাৎ তুমি এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আছে, অর্থাৎ প্রতিটি রাজ্যের জন্য এই ধাপগুলো অনুসরণ করে তোমরা প্রতিটি রাজ্যের একটি যদি প্রাণী বের করতে যাও, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই 7টা ধাপে ভাগ করতে হবে। এই 7টা ধাপে ভাগ করলে কিন্তু তুমি একটি প্রাণীর কিভাবে একটি প্রাণীর বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবে। অর্থাৎ একটা রাজ্যের মধ্যে অনেক প্রাণী থাকতে পারে, তো সেই প্রাণীর মধ্যে একটি প্রাণী সম্বন্ধে জানতে পারবে। অথবা উদ্ভিদের ক্ষেত্রে যেমন প্লান্টির মধ্যে আমরা দেখেছিলাম অনেক ধরনের উদ্ভিদ, এখন তুমি চাচ্ছ একটি উদ্ভিদের বৈশিষ্ট্য বের করতে, তো সেজন্য এই যে 7টা ধাপ আছে। ওকে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ আছে। তো এখানে হচ্ছে আন্তর্জাতিকভাবে 7টা ধাপ স্বীকৃত, এখানে 7টা ধাপ কিন্তু দেয়া আছে। প্রথম ধাপ হচ্ছে রাজ্য। তো এই রাজ্য অর্থাৎ আমরা যেটা দেখলাম 5টা রাজ্য আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি মনেরা, এরপরে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো এই 5টা রাজ্যের মধ্যে তুমি যে কোনো একটা আগে রাজ্যকে ধরতে হবে। দেন হচ্ছে দেখো রাজ্যর পরে তোমাকে পর্ব নিতে হবে। সো পর্ব বা ফাইলাম, অথবা এটাকে বলা হয় ডিভিশন, অর্থাৎ আমরা এটাকে বিভাগও বলতে পারি। অর্থাৎ প্রত্যেকটা
প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা কি থাকে, পর্ব থাকে। এরপরে শ্রেণী, শ্রেণী মানে কি ক্লাস। সো এই পর্বের মধ্যে আবার কি থাকে, বিভিন্ন প্রকার শ্রেণী থাকে। দেন এই শ্রেণীর মধ্যে বর্গ থাকে, এরপরে বর্গকে বলা হয় অর্ডার। দেন হচ্ছে গোত্র বা ফ্যামিলি, গণ মানে হচ্ছে জেনাস, এরপরে প্রজাতি। সো শেষের যে দুইটা ধাপ গণ এবং প্রজাতি, এইখানে এসেই কিন্তু আমরা কি পাই, একটা প্রাণীকে শনাক্তকরণ করতে পারি। এখন লক্ষ্য করো এইখানে তোমাদের যে জানার বিষয়টা, সো তোমরা এই কয়টা একটু মনে রাখবা যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্বন্ধে। শ্রেণীবিন্যাসের 7টি ধাপ আছে, তার মধ্যে কিন্তু এইখানে 7টি ধাপই ধারাবাহিকভাবে দেয়া আছে। অর্থাৎ প্রথম অবস্থায় রাজ্য, দেন পর্ব, তারপর শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখন লক্ষ্য করো এখানে, এখানে কেমন একটা মনে হচ্ছে দেখো যে উপরের ধাপ, অর্থাৎ যদি তোমরা যত উপরেরটা চিন্তা করবা, তো উপরের ধাপ যেন একটা সেট, অর্থাৎ প্রত্যেকটা, যেমন রাজ্য হচ্ছে একটা সেট, সো সেট, এবং নিচেরটা তার উপসেট, অর্থাৎ রাজ্যের উপসেট হচ্ছে পর্ব। কেননা একটা রাজ্যের মধ্যে বিভিন্ন পর্ব থাকে, অর্থাৎ ওই রাজ্যের উপসেট হচ্ছে বিভিন্ন ধরনের পর্ব। দেন একটা পর্বের মধ্যে বিভিন্ন শ্রেণী থাকে, তার মানে কি একটা পর্বের বিভিন্ন শ্রেণীগুলোকে আমরা কি বলবো, উপসেট বলবো, একটা পর্বের উপসেট বলবো। তোমরা যারা সেট সম্বন্ধে জানো, তোমরা কিন্তু এই সাবসেট এইসব বিষয় কিন্তু জানো। সো লক্ষ্য করো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা উপরের ধাপ যেটা আছে, সো সেটার নিচের ধাপ যেন একটা কি উপসেট। এবার লক্ষ্য করো, অর্থাৎ রাজ্যের উপসেট হলো পর্ব। সো রাজ্যের মধ্যে বিভিন্ন পর্ব থাকে, যেগুলো হচ্ছে রাজ্যের উপসেট। দেন হচ্ছে এই পর্বের, দেখো পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, অর্থাৎ পর্বের মধ্যে যেসব শ্রেণী থাকে সবগুলো হচ্ছে পর্বের উপসেট। এরপর শ্রেণীর উপসেট আবার কি বর্গ, অনেকগুলো বর্গ থাকে, সো এই বর্গগুলোকে বলা হয় শ্রেণীর উপসেট। ঠিক একইভাবে বর্গের উপসেট গোত্র, গোত্রর উপসেট গণ বা প্রজাতি। এখন কথা হচ্ছে এই যে আমরা একটা যে সম্পর্ক দেখতে পাচ্ছি, যত উপরের ধাপ তার নিচের গুলো তার কি দেখাচ্ছে, উপসেট। দেখো শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে আমরা বলি হচ্ছে নেস্টেড হায়ারার্কি। অলওয়েজ মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে, অবশ্যই আসে, যে নেস্টেড হায়ারার্কি বলতে কি বোঝো। তো তোমাকে কিভাবে লিখতে হবে, যে আমরা যদি এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলোতে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি উপরের ধাপ তাদের নিচের ধাপের কি, নিচের ধাপগুলো উপরের ধাপের উপসেট। সো এই যে একটা সম্পর্ক আমরা পাই, যেমন যেমন কি রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, এই যে একটা সম্পর্ক পাই বা এই যে একটা পদ্ধতি পাই, এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে নেস্টেড হায়ারার্কি। ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো একটু শুধু এই 7টা ধাপ সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। তোমাদের বইয়ে দেখবা এখানে কিন্তু রাজ্য অ্যানিমেলিয়া নিয়েছে, অর্থাৎ মানুষ বা হোমোসেপিয়েন্স কে তারা কি করেছে, নির্দিষ্ট বের করার জন্য তারা কিন্তু রাজ্য অ্যানিমেলিয়া নিয়েছে, এরপরে পর্ব নিয়েছে, শ্রেণী নিয়েছে, বর্গ, দেন কিন্তু তারা হোমোসেপিয়েন্স এ পৌঁছেছে। অর্থাৎ একটি প্রাণীকে শনাক্ত করানোর জন্য এই 7টা ধাপ আবার কি করতে হবে, রাজ্যের মধ্যে এই 7টা ধাপ আবার আছে, অর্থাৎ 7টি ধাপ কি, এটি হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এখন আমরা জানবো হচ্ছে দ্বিপদ নামকরণ নিয়ে, যেই বিষয়টা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অবশ্যই আসে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। প্রথম কথা হচ্ছে এইখান থেকে যে সংজ্ঞাটা অবশ্যই আসবে, যে সংজ্ঞাটা এসে থাকে, সেটা হচ্ছে কিন্তু দেখো দ্বিপদ নামকরণ কাকে বলে, এটা কিন্তু আসেই, মানে এটা মাস্ট বি আসে। সো লক্ষ্য করে দ্বিপদ নামকরণ কি, তার সংজ্ঞাটা কিন্তু এখানে দেয়া আছে কি, যে গণ এবং প্রজাতিক নাম দিয়ে কোনো একটি জীবের বৈজ্ঞানিক নাম করার পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। সো তুমি এইভাবে লিখতে পারো। দেখো গণ এবং প্রজাতিক নাম, তোমরা কিন্তু একটু আগে লক্ষ্য করলে ওইখানে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের শেষের যে দুইটা বিষয় গণ এবং প্রজাতি, এই দুইটা দিয়েই কিন্তু আমরা একটা জীবকে বা একটা প্রাণীকে, প্রাণীর ক্ষেত্রে প্রাণী, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ, এই একটা উদ্ভিদ বা একটা প্রাণীকে কি করতে পারি, শনাক্তকরণ করতে পারি। তো এই গণ এবং প্রজাতিক নাম দিয়ে কোনো একটি জীবের বৈজ্ঞানিক নাম করার পদ্ধতিকে কি এই যে এটা, এই প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে অবশ্যই বৈজ্ঞানিক নামকরণ করার পদ্ধতি। তো এটাকে বলা হয় হচ্ছে দ্বিপদ নামকরণ। তো দ্বিপদ নামকরণ মানে কি, দুইটা পদ থাকবে, একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। ওকে, বা এটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। এখন এইখানে লক্ষ্য করো, এইখানে বলা হয়েছে যে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানার জন্যই দ্বিপদ নামকরণ পদ্ধতি আবিষ্কৃত। এখন কথা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি দিয়ে কি করব, দেখো একটা জীব আছে, এই জীবকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নটা বলে থাকি, কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটার একটা ইউনিক নাম দরকার। কি নাম দরকার, ইউনিক নাম দরকার, যার মাধ্যমে ওই জীবকে আমরা কি করতে পারি, আলাদাভাবে শনাক্ত করতে পারি। সো এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আমরা কি করব, আলাদা নামে সঠিকভাবে জানার জন্যই এই দ্বিপদ নামকরণ পদ্ধতিতে তাদের নাম
নাম রাখবো। ওকে, লক্ষ্য করো এরপরে উদ্ভিদ। সো উদ্ভিদের এখন এইখানে কি বলা হয়েছে, যেমন আমি যদি এখানে তোমাদের একটা উদাহরণ দেই, সাপোজ আমরা মানুষ, সো বাংলাদেশের ভাষায় আমাদেরকে মানুষ বলবে, এরপরে তুমি যদি ইংরেজি ভাষায় বলো ম্যান বলবে। ওকে, অর্থাৎ একই জিনিসকেই তারা কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্নটা বলতেছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের যদি আমরা একটা নাম রাখি যেটা সারা বিশ্বে চিনবে, তাহলে কিন্তু সেটা কি হয়, ইউনিক নাম হয়, বা সারা বিশ্বে কিন্তু সেটা তাহলে কি হবে, ভালো হবে, তাই না? সাপোজ একটা আমি যদি উদাহরণ দেই, সাপোজ সিংহ, আমরা কি বলি বাংলায় কিন্তু সিংহ বলি। এখন তুমি যদি এটা কোথায় যাও, ইংল্যান্ডে যাও, তারা বলবে লায়ন। সো চীন দেশে যাও, তারা চীনা ভাষায় সিংহকে যা বলে তাই বলবে। অর্থাৎ এই সিংহকেই বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বলা হচ্ছে, কিন্তু এদের যদি আমরা একটা কমন নাম রাখি বা একটা নির্দিষ্ট নাম রাখি যেটা সারা পৃথিবীতে একই হবে, সো তাহলে কিন্তু ভালো হয়। সো এই জন্যই কিন্তু আমাদের দ্বিপদ নামকরণটা করা হয়। এর মাধ্যমে একটা নাম তুমি যদি আমেরিকাতেও যায় বলো হোমোসেপিয়েন্স, তাও তারা বুঝবে মানুষ। তুমি যদি চীনে যায় বলো হোমোসেপিয়েন্স, তাও মানুষ। ওকে, অর্থাৎ একই নাম দিয়ে সারা বিশ্বে চলবে। সো এজন্যই কিন্তু আমাদের দ্বিপদ নামকরণটা করা হয়। এরপরে লক্ষ্য করো, এইখানে বলা হয়েছে হচ্ছে উদ্ভিদ নামকরণ। আচ্ছা, আমরা যে নামকরণ করব, কিন্তু নামকরণ করার ক্ষেত্রে এইসব দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ করার ক্ষেত্রে একটা একটা হচ্ছে জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের স্বীকৃতি নিতে হয়। কার কাছ থেকে স্বীকৃতি নিতে হয়? তো তুমি যদি কোনো একটা উদ্ভিদ আবিষ্কার করো, এখন তুমি কি করবা, উদ্ভিদটার নাম নাম রাখবা, বৈজ্ঞানিক নাম রাখবা, অর্থাৎ সারা পৃথিবীতে একই নাম যেটা হবে। তো উদ্ভিদ তুমি যে নামকরণটা করবা, সেটা তুমি একা একাই করলে হবে না, সেজন্য একজনের স্বীকৃতি লাগবে। সেটা লক্ষ্য করো, স্বীকৃতি দেবে হচ্ছে আইসিবিএন। আইসিবিএন কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। অর্থাৎ এই সংস্থা থেকে তোমাকে সেটা স্বীকৃতি যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি উদ্ভিদের জন্য নামকরণ করতে পারবা। অর্থাৎ উদ্ভিদ নামকরণ করার ক্ষেত্রে স্বীকৃতি দেয় কে, আইসিবিএন বা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল, ওকে, বোটানিক্যাল নোমেনক্লেচার। দেন হচ্ছে তুমি যদি কোনো প্রাণী চিহ্নিত করো, এখন তার জন্য একটা বৈজ্ঞানিক নাম প্রয়োজন। সো সেটা স্বীকৃতি কি দেবে, সেটা স্বীকৃতি দেবে আইসিজেডএন, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আশা করি ক্লিয়ার। সো আইসিবিএন আইসিজেডএন, তাহলে দেখো উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে আইসিবিএন মনে রাখবা, আর প্রাণীর ক্ষেত্রে আইসিজেডএন বা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। এখন কথা হচ্ছে, এই যে দ্বিপদ নামকরণের কিন্তু আমরা বেসিক কিছু কথা জানলাম। এখন কথা হচ্ছে, আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, সাপোজ তুমি কোনো একটা জিনিস আবিষ্কার করেছো, তো সেটা তো তোমার কি করতে হবে, বৈজ্ঞানিক নামকরণ করতে হবে। কিন্তু বৈজ্ঞানিক নামকরণের কিছু শর্ত রয়েছে, বা এই দ্বিপদ নামকরণের কিছু শর্ত রয়েছে। তুমি তোমার ইচ্ছা মতো নামকরণ করতে পারবে না। তুমি একটা আবিষ্কার করেছো, একটা নাম দিয়েছো, কিন্তু সেটা কিন্তু হবে না। সেইখানে তোমাকে বিভিন্ন বিষয় খেয়াল রেখে কিন্তু তোমাকে নামকরণটা করতে হবে। সো লক্ষ্য করো, এখন সেই বিষয়গুলো, দ্বিপদ নামকরণ পদ্ধতির শর্তগুলো কি কি, অথবা তোমার বৈজ্ঞানিক নামকরণ করার পদ্ধতির শর্তগুলো কি কি, কোন কোন শর্ত মেনে তুমি নামকরণ করবা, সেই বিষয়গুলো কিন্তু এইখানে ধারাবাহিকভাবে দেয়া আছে। সো একটু লক্ষ্য করো, আমি উদাহরণ হিসেবে তোমাকে এই যে আমাদের কমন যে উদাহরণ হোমোসেপিয়েন্স বা মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, সেই কমন উদাহরণটাকে এই পাশে রাখলাম, যাতে এই সবগুলো আমরা কি করি, ভালোভাবে বুঝতে পারি। এখন লক্ষ্য করো, এই জায়গায় প্রথম অবস্থায় তোমাকে যেটা বুঝতে হবে, এখানে দ্বিপদ নামকরণ পদ্ধতির শর্তর ক্ষেত্রে নম্বরে কি আছে, যে ল্যাটিন ভাষায় অথবা এর মতো করে, দেখো এটাকে কি বলা হয়েছে, ল্যাটিন ভাষায় নামটা করতে হবে। অর্থাৎ তুমি বাংলা ভাষায় নামকরণ করতে পারবে না। ওকে, সাপোজ তুমি একটা বাংলাদেশে কোনো একটা প্রাণী আবিষ্কার করেছো, কিন্তু তুমি বাংলা ভাষায় তার নামকরণ করতে পারবে না, সেটার নামকরণ করতে হবে ল্যাটিন ভাষায়। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, কাজটা হচ্ছে কি, তুমি ল্যাটিন ভাষার মতো করে নামকরণ করতে পারো। যেমন আমি যদি, তোমাদের বইয়ে কিন্তু উদাহরণটা আছে যে বাংলাদেশের আমি নামটা বলতে পারতেছি না, সো তিনি কি আবিষ্কার করেছেন, এক প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন। সো এই প্রজাতির ব্যাঙ, সো তিনি কি নামকরণ করার ক্ষেত্রে, সো নামকরণ করার ক্ষেত্রে তো ল্যাটিন নাম ব্যবহার করতে হবে। সো তিনি কিন্তু ল্যাটিন নাম ব্যবহার করেনি। সো তিনি কি করেছেন, দেখো জাকের নামে একজন লোক ছিলেন, সো তার নামে তিনি এই ব্যাঙের নামটা করতে চাচ্ছিলেন। সো কথা হচ্ছে, এখন জাকের, এটা তো হচ্ছে আমাদের বাংলা শব্দ, তাই না, জাকের একজনের নাম। সো সেই বিষয়টা কিন্তু তোমরা বইয়ে দেখতে পারবা। সো জাকের হচ্ছে একজনের নাম, সো তিনি যেহেতু বাঙালি, সো তার নামে তো এটা নামকরণ করা পসিবল নয়, কেননা শর্ত হচ্ছে ল্যাটিন ভাষায় হতে হবে, অথবা ল্যাটিন ভাষার মতো হতে হবে। এখন কথা হচ্ছে, জাকের এই নামটাই আমরা রাখবো, বাট ল্যাটিন ভাষার মতো করে। তাহলে আমরা কি করব, আমরা নাম দেবো হচ্ছে জাকে রানা। আমরা কি নাম দেবো, জাকে রানা। তাহলে দেখো জাকে রানা
এই যদি নামটা তুমি দাও তাহলে কিন্তু এটা একটু ল্যাটিন ভাষার মতো হলো। যদি জাকের দাও তাহলে এটা বাংলা ভাষা হয়ে গেল, বাংলা ভাষায় কারো নাম হয়ে গেল। কিন্তু আমাদের শর্ত হচ্ছে ল্যাটিন ভাষায় কনভার্ট করতে হবে, মানে সরাসরি ল্যাটিন দিতে হবে, অথবা তুমি চাইলে ল্যাটিনের মতো করে জাকেরানা, এটা কিন্তু একটা ল্যাটিন ভাষার মতো হয়ে গেল, তাহলে এই জাকেরানা নামটা তুমি দিতে পারো। আর যেহেতু তিনি আরো একটা বিষয় খেয়াল করেছেন, এই ব্যাংকটা হচ্ছে ঢাকাতে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? ঢাকাতে। সো তাহলে তিনি নাম দিয়েছিলেন জাকেরানা ঢাকা। জাকেরানা ঢাকা, অর্থাৎ নামটা শুনে কিন্তু মনে হচ্ছে এটা এক ধরনের ল্যাটিন ভাষা, কিন্তু আসলে এটা ল্যাটিন ভাষা নয়। সো পদ্ধতি হচ্ছে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রথম যে পদ্ধতিটা, তুমি নামকরণ করার ক্ষেত্রে কোন ভাষা ইউজ করতে হবে? ল্যাটিন ভাষা, অথবা যে ভাষায় তুমি পেরেছো সেই ভাষাকেই ল্যাটিন ভাষায় কি করতে হবে? কনভার্ট করতে হবে, বা সেই ভাষাকে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। দেন দেখো দ্বিপদ নামকরণের দ্বিতীয় যে শর্তটি এখানে দেয়া আছে, সেটা হচ্ছে দেখো নামের দুটি অংশ থাকবে। দেখো প্রত্যেকটা বৈজ্ঞানিক নামকরণ করো, তুমি যেটারই নামকরণ করো, একটা ব্যাঙ হোক, মাছি হোক, মশা হোক, তুমি যদি কি করো নামকরণ করো, সেক্ষেত্রে নামের দুইটা অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে গণের নাম, একটা হচ্ছে প্রজাতির নাম। সো লক্ষ্য করো হোমোসেপিয়েন্স, এখানে অলওয়েজ মনে রাখবা প্রথমত গণের নাম লিখতে হয়। সো গণ হচ্ছে এখানে হোমো, আর হচ্ছে প্রজাতি যেটা, সেটা হচ্ছে পরের পরের পার্টটা। সো পরের পার্ট এখানে সেপিয়েন্স, তাহলে সেপিয়েন্স হচ্ছে এখানে প্রজাতি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অর্থাৎ একটা নামকরণ, বৈজ্ঞানিক নামকরণ করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা দুটি অংশ করতে হবে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। দেন সি নম্বরে যে মেইন, দেখো মেইন যে বাক্যটা, সেটা হচ্ছে ইউনিক হতে হবে। নামটা কি হতে হবে? ইউনিক বা অনন্য হতে হবে, বা এই নাম যেন বিশ্বে আর কোনো কিছুর নাম না থাকে সেই রকম একটা নাম তোমাকে দিতে হবে। ওকে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, কেননা একই নাম যদি হয় তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। আর বৈজ্ঞানিক নামকরণ করার মেইন যে কনসেপ্টটা বা মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু ইউনিক হতে হবে, এটাই কিন্তু তাদের মেইন লক্ষ্য। তো সেটাই যদি তুমি ভঙ্গ করো তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তোমাকে এমন একটা নাম দিতে হবে যেটা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো উদ্ভিদ বা প্রাণীর কারোরই নামকরণ করা হয়নি। এরপর লক্ষ্য করো ডি নম্বরের যেটা বলা হয়েছে যে প্রথম অংশের প্রথম অক্ষর বড়, বাকি সব ছোট। হ্যাঁ, এইখানে কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে থাকে, বা এখানে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো তোমরা দেখো হোমোসেপিয়েন্স একটা বৈজ্ঞানিক নাম, এখন কথা হচ্ছে এটা তুমি কিভাবে লিখবা। দেখো হোমোসেপিয়েন্স, হোমো হচ্ছে গণ, সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। অলওয়েজ মনে রাখবে গণর যে নামটা আছে, এই গণর প্রথম অক্ষরটা, অর্থাৎ এখানে হোমো হচ্ছে গণ, হোমোর প্রথম যে এইচ অক্ষরটা আছে এইটাকে তোমাকে বড় হাতে দিতে হবে। এটাকে কি দিতে হবে? বড় অক্ষর দিতে হবে। বাকি বাকি সবগুলো তোমাকে ছোট অক্ষর দিতে হবে, এইটা মাথায় রাখতে হবে। অনেকেই কি করে, দেখো প্রজাতির নামের যে প্রথম অক্ষরটা, সাপোজ সেপিয়েন্স এর এস, এই এসটা আবার বড় হাতে দেয়, তাহলে কিন্তু হবে না। অলওয়েজ মনে রাখবা শুধুমাত্র গণর নামের প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সব কি হবে? বাকি সব হবে ছোট হাতের অক্ষর। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। দেন লক্ষ্য করো ই নম্বরে যেটা এখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে, মুদ্রণের সময় বা প্রিন্ট করার সময় তোমাকে অলওয়েজ ইটালিক অক্ষরে লিখতে হবে। ইটালিক অক্ষরকে একটু করে বাঁকা করে লিখে, ওকে, একটু করে বাঁকা করে লিখতে হবে। সো এটাতে বেশি একটা ইটালিক হয়নি, আরো একটু তোমাকে বাঁকা করে। সাপোজ আমি যদি এই পাশে দেখাই, তুমি ঠিক কিভাবে লিখবা? সাপোজ এইখানে তুমি হোমো লিখতেছো, সো এইস এইভাবে বাঁকা করে দিবা, এইস ও এম ও, ওকে, মানে ইটালিক অক্ষরে তোমাকে লিখতে হবে। আশা করি এই বিষয়টা তোমরা জানো। সো ইটালিক অক্ষরে কি করতে হবে? অলওয়েজ নামকরণ করতে হবে প্রিন্ট করার সময় বা মুদ্রণের সময়। এরপর লক্ষ্য করে এখানে তোমাকে যেটা দেয়া আছে যে হাতে লিখলে, তুমি যদি কি করো, হাতে লিখতে চাও কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম, সো হাতে লেখার ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। সাপোজ তুমি হোমোসেপিয়েন্স লিখবা, সো হোমোর নিচে হোমো লেখার পরে, সাপোজ আমি হোমো লিখতেছি, সো এই হোমো লেখার পর নিচে একটা দাগ দিবা। এরপরে স্যাপিয়েন্সটা লিখবা, সো এইভাবে তুমি স্যাপিয়েন্স, ওকে, স্যাপিয়েন্স লেখার পর স্যাপিয়েন্স এর নিচে একটা দাগ দিতে হবে। তাহলে হোমোসেপিয়েন্স, হোমোর নিচে অর্থাৎ গণ এবং প্রজাতি উভয়ের নিচে আলাদা আলাদা কিন্তু দাগ দিতে হবে, আবার যুক্ত করা যাবে না কিন্তু। ওকে, সো এটা হচ্ছে কিন্তু নিয়ম। দেন লক্ষ্য করো এখানে, এটা হচ্ছে হাতে লেখার ক্ষেত্রে আরেকটা বিষয়, এখানে জি নম্বর বলা হয়েছে যে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে। সাপোজ একটা আমাদের মানুষের, সাপোজ তুমি ধরে নাও যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, কিন্তু দেখা গেল যে প্রথম অবস্থায় একজন বিজ্ঞানী তিনি হোমোসেপিয়েন্স নাম দিলেন, পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী সেটাকে অন্য একটা নাম দিলেন, আবারও আরেকজন বিজ্ঞানী অন্য একটা নাম দিলেন। তাহলে এখন কথা হচ্ছে আমরা কোন নামটা গ্রহণ করব। অলওয়েজ মনে রাখবা যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে, তবে প্রথম বিজ্ঞানী কর্তৃক গৃহীত নামটি নেওয়া হবে। অর্থাৎ প্রথম বিজ্ঞানী যিনি প্রথম অবস্থায় নাম দিয়েছেন, তিনি যে নামটা দিয়েছেন সেটাই কিন্তু গ্রহণযোগ্য, সেটাই গৃহীত করা হবে, বাকিগুলো সবগুলোকে বাতিল করে দেওয়া হবে। এরপরে লক্ষ্য করো, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিজ্ঞানীর নাম ও সাল উল্লেখ করতে হবে। সো লক্ষ্য করো এই জায়গায় তুমি যদি
এইখানে একটু লক্ষ্য করো, হোমোসেপিয়েন্স এটা হচ্ছে কিন্তু আমাদের কি বৈজ্ঞানিক নাম। এখন কথা হচ্ছে এইখানে তোমার এইটা লেখার পরে আরো একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি লক্ষ্য করো, কাজটা তোমাকে লিখতে হবে যে এই হোমোসেপিয়েন্স এর আবিষ্কারককে বা এই নামটা কে প্রবর্তন করেন বা কে দিয়েছিলেন। সো এই নামটা দিয়েছিলেন হচ্ছে আমাদের লিনিয়াস স্যার। সো লিনিয়াসের এল দ্বারা আমরা প্রকাশ করতেছি, ওকে। সো ক্যারোলাস লিনিয়াসকে এল দ্বারা প্রকাশ করতেছে। তো তোমাকে এইভাবে দিয়ে অর্থাৎ লিনিয়াসের যে বানানটা এইভাবে ডট ডট দিবা, দেওয়ার পরে কি করতে হবে, সালটা উল্লেখ করতে হবে যে তিনি কত সালে এই নামটা দিয়েছিলেন। তো এই যে আমাদের হোমোসেপিয়েন্স নামটা তিনি কিন্তু 1758 সালে দিয়েছিলেন। কত সালে? 1758 বা 1758 সালে দিয়েছিলেন। তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে, তুমি লিখবা হোমোসেপিয়েন্স এল 1758, তার মানে হোমোসেপিয়েন্স আবিষ্কার করেছেন লিনিয়াস এবং 1758 সালে। কিন্তু কথা হচ্ছে এই সময়ে মানে এই ফিজিক্স, সরি এই জীববিজ্ঞান বইয়ে তোমার এই ব্যবহারটা নাই, আসলে এটা তোমার না দিলেও চলবে আর কি, ওকে। সো এইটা দেওয়ার দরকার নেই, জাস্ট তুমি গণ এবং প্রজাতিক নাম লিখলে কিন্তু বৈজ্ঞানিক নামকরণ করা হবে। অর্থাৎ এই যে আমাদের কি এখানে বিজ্ঞানীর নাম দেওয়া, সাল দেওয়া, এটা এই বিষয়টা দরকার নেই, ওকে। আশা করি বুঝতে পেরেছো। সো তোমরা কি করবা, জাস্ট এইটা লিখলেও হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু আমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতি, মানে শর্তগুলো। তো আশা করি এইভাবে তোমরা যদি কোনো কিছু আবিষ্কার করতে পারো, এই শর্তগুলো মেনে তোমাদেরকে নামকরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে কিন্তু তোমাদের এই পুরো অধ্যায়টার একটা পড়া, এবং তোমরা যদি একটু লক্ষ্য করো তোমাদের বইয়ে, আর হচ্ছে তোমাদের এইখানে আমি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি যে এইখানে তোমরা যে কয়েকটি জীবের নামকরণ দেখতে পাচ্ছ, বৈজ্ঞানিক নাম। সো ধান, ওয়ারাইজা সেটিভা, এরপরে কি পার্ট হচ্ছে কর্সোরাস ক্যাপসুলারিস, এরপরে আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল, আর্টোকার্পাস হিটেরোফিলাস, এরপরে কি শাপলা, নিমফিয়া, নৌসালি, এরপরে জবা, হিবিস্কাস, রোজা সাইনেনসিস, কলেরা জীবাণু আছে, ভাইব্রিও কলেরা। অর্থাৎ প্রত্যেকটা এখানে যে সাধারণ নামগুলো আছে বাংলা কথায় যে নামগুলো, সেগুলোর কিন্তু বৈজ্ঞানিক নাম এই ডান পাশে দেয়া আছে। তো তোমরা কি করবা, সবগুলো হালকা করে একটু দেখে নিবা অথবা মুখস্থ করতে পারো, কেননা এইখান থেকে কিন্তু এমসিকিউ আসে। হঠাৎ করে তারা দিয়ে দিল যে আরশোলার বৈজ্ঞানিক নাম কি, সো অপশনে দিয়ে দিছে ওরাইজা সেটিভা, এরপরে দিয়ে দিছে প্রিপ্লানেটা আমেরিকানা, অ্যাপিস ইন্ডিকা, টেনুয়েলিসা ইলিশা। সো এখন তোমাকে কি করতে হবে, অবশ্যই যেটা আসল বা যেটা রিয়েল বা যেটা খাঁটি সেটাই কিন্তু উত্তরে দিতে হবে। অর্থাৎ পেরিপ্লানেটা আমেরিকানা, এটা হচ্ছে কিন্তু আরশোলার বৈজ্ঞানিক নাম। তো এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু এই পুরো অধ্যায়টা তোমাদের কভার হয়ে গেল আজকের এই ক্লাসে, আমি আশা করি। এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ে আসবে। আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে তোমরা প্রতিটি অধ্যায়ের, জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের প্লে লিস্ট লিংক পেয়ে যাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে পেয়ে যাবে। সো জাস্ট ক্লিক করার মাধ্যমে তোমরা প্রতিটি অধ্যায়ের পর্ব বাই পর্ব দেখতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সেগুলোকেও সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।